আজকের যে টপিক সেটা হচ্ছে আপডেটেড ম্যানেজমেন্ট অফ ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার। আমরা যেটা কমন যেটা প্যাপিলারি এবং ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা পাই সেটার আপডেটেড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আমি এতক্ষণ আলোচনা করছিলাম এপিডেমিওলজি, আমরা জানি, এটা ডিটেইলসে আমি যাব না, যে 1% অফ থাইরয়েড অল ম্যালিগনেন্সি হচ্ছে থাইরয়েড ম্যালিগনেন্সি। এটার প্রগনোসিস অবশ্যই এটা ভালো, আমরা জানি থাইরয়েড ক্যান্সার এটা খুব ভালো প্রগনোসিস নরমাল মানুষের মতো, এবং দেখা যায় যে ফিমেলদের এটা বেশি হয়। রিস্ক ফ্যাক্টর গুলো আমি আলোচনা করেছি, এটা ডিটেইলসে যাব না, যেহেতু আমার ম্যানেজমেন্ট পোরশনটা একটু বড়, এই জন্য আমি একটু এগুলো শর্টে স্কিপ করে যাচ্ছি। প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা যেটা, এটা আমরা জানি যে 80% অফ অল থাইরয়েড ক্যান্সার এবং কমনেস্ট পেডিয়াট্রিক থাইরয়েড ম্যালিগনেন্সি, বাচ্চাদের এটা বেশি হয়, 20 থেকে 50 বছর বয়সে হয়, ফিমেলদের বেশি হয়। এটার প্রগনোসিস খুব ভালো, এবং যেখানে দেখা যায় আয়োডিন বেশি থাকে, মানে অনেক সময় আমরা জানি যে থাইরয়েড সোয়েলিং হয়, একটা কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। এখন আয়োডিন যেখানে বেশি থাকে সেখানে হয় প্যাপিলারি, এবং আয়োডিন ডেফিসিয়েন্ট এরিয়াতে যদি কোনো ক্যান্সার হয় সেটা হয় সাধারণত ইউজুয়ালি ফলিকুলার, এবং প্রেজেন্ট করে সাধারণত সলিটারি থাইরয়েড নোডিউল নিয়ে, মানে একটা সিঙ্গেল একটা নোডিউল, একটা সোয়েলিং নিয়ে থাইরয়েড নোডিউল প্রেজেন্ট করে। এবং প্যাপিলারি কার্সিনোমা যেটা থাকে, প্যাপিলারি কার্সিনোমাটা সাধারণত স্প্রেড হয় লিমফেটোজেনাস, মানে হচ্ছে লিম্ফ নোডের লিমফেটিক স্প্রেড হয়, এই জন্য দেখা যায় লিম্ফ নোড মেটাস্টেসিস কমনলি পাওয়া যায়। এটার বিভিন্ন কিছু প্যাপিলারি কার্সিনোমার টাইপ আছে। আমরা যখন দেখি যে অপারেশনের পরবর্তী যখন হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট আসে বা এফএনএসি করি আমরা, তখন দেখা যায় যে এই যে ইনভেসিভ ফলিকুলার ভেরিয়েন্ট, ডিফিউজ ফলিকুলার ভেরিয়েন্ট, ম্যাক্রো ফলিকুলার, মাইক্রোকার্সিনোমা, টল সেল, কলামনার সেল, বিভিন্ন ধরনের রিপোর্ট আসে। এগুলা হিস্টোপ্যাথোলজিক্যালি স্লাইডে যে সেলের টাইপ অনুযায়ী এই ধরনের রিপোর্ট আসে। এগুলার কিছু এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, যেমন প্রগনোসিস এগুলা ডিফার করে কিছু কিছু ক্ষেত্রে, যেমন টল সেল, কলামনার সেল, এগুলার প্রগনোসিসটা সাধারণত একটু খারাপ থাকে, কিন্তু ফলিকুলার ভেরিয়েন্ট বা এনক্যাপসুলার ফলিকুলার ভেরিয়েন্ট বা প্যাপিলারি যে কার্সিনোমা থাকে এটার প্রগনোসিস ভালো থাকে। এই জন্য আমাদের এটার যে আলাদা, যখন আমরা, কারণ আমরা রোগীকে যখন ট্রিটমেন্ট দিব, যখন একটা থাইরয়েড সার্জারি করে দিব, পরবর্তীতে দেখলাম যে এফএনএসি তে এক ধরনের রিপোর্ট এসেছিল, পোস্ট অপারেটিভলি আমরা যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট পাঠাইছি তখন দেখা গেল টল সেল ভেরিয়েন্ট বা কলামনার সেল ভেরিয়েন্ট বা পোরলি ডিফারেন্সিয়েটেড এই ধরনের এসেছে। তখন দেখা যায় এইসব রোগীর ক্ষেত্রে যেহেতু এগুলোর পুয়ার প্রগনোস্টিক ভ্যালু গ্রিড থাকে, এই জন্য আমরা দেখা যায় পরবর্তীতে আমরা যে আদার অপশন গুলো থাকে অ্যাবলেশন বা এগুলার ডিসিশন নিতে আমাদের ইজি হয়। এই জন্য আমাদের যে হিস্টোলজিক্যাল ভেরিয়েন্ট গুলা, এগুলোর নামগুলো একটু জানতে হবে। ফলিকুলার কার্সিনোমা যে জানি আমরা, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন, এবং এটা 5 to 15%। ওইটা আমরা বলেছিলাম যে 80% প্যাপিলারি হয় ক্যান্সারের ক্ষেত্রে, এবং 5 to 15% হচ্ছে ফলিকুলার। এটা কিন্তু ফলিকুলার সেল থেকে হয়, এবং আয়োডিন যেখানে কম থাকে সেইখানে হয়, এবং এটা হেমাটোজেনাস মেটাস্টেসিস হয়, এবং বোন এবং লাংসে হয়। এবং সাধারণত 2 বেসিক ক্যাটাগরিতে আমরা এই ফলিকুলার কার্সিনোমাকে করি, এবং যে ক্যাটাগরিতে ভাগ করি এটা একটু খেয়াল করবেন, যে ক্যাপসুলার ইনফিল্ট্রেশন এবং ভাস্কুলার ইনভেশন। আমি সাউন্ড হয়তো ওই সময় শোনা যাচ্ছিল না, আমি একটু আজকে বলতেছি, আজকে আমার যে আমি যেটা নিয়ে আলোচনা করছি এটা একটু ডিটেইলস, এবং আমার মনে হয় এটা আন্ডার গ্রাজুয়েটদের জন্য একটু ডিফিকাল্ট হবে বোঝা, কারণ আমি মেইনলি যেই এই কার্সিনোমার যে ম্যানেজমেন্ট আপডেটেড যে পোর্শনটা এটা মেইনলি, এবং এটা আমরা যারা বিশেষ করে যারা আমরা ইএনটি তে আমরা পোস্ট গ্রাজুয়েট করতেছি বা ইএনটি তে আমরা ইএনটির প্রফেশনে আছি বা ইএনটির নিয়ে কাজ করছি বা জেনারেল সার্জারি বা এই ধরনের এইটার এই রিলেটেড যারা থাকবেন তাদের জন্য একটু ইফেক্টিভ হবে, এবং এই জন্য এটা হয়তো একটু আন্ডার গ্রাজুয়েটের জন্য ডিফিকাল্ট হবে, কিন্তু আমি শর্টে তারপরে সহজ ভাষায় আমি চেষ্টা করব যতটুকু বলা যায়। ফলিকুলার কার্সিনোমা, এটা আমরা জানি যে ফলিকুলার কার্সিনোমা, এবং একটা কোশ্চেন এটা সবসময় আমাদের জিজ্ঞেস করা হয় যে যখন একটা সোয়েলিং, একটা যদি সলিটারি থাইরয়েড সোয়েলিং আসে, এফএনএসি তে আসলো, ফলিকুলার এফএনএসি তে কখনো ফলিকুলার অ্যাডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা এটা ডিফারেন্সিয়েটেড করা যায় না। এটার কারণ হচ্ছে এফএনএসি তে বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি যেটা করা হয় সেটাতে সাধারণত আমাদের ক্যাপসুলার এবং ভাস্কুলার ইনভেশনটা অ্যাসেস করা যায় না। এই জন্য কখনো এফএনএসি রিপোর্টে কখনো দেখা যায়, দেখবেন যে আপনারা যখন এফএনএসি পাঠাই দেখা যায় ফলিকুলার নিউপ্লাজম রিপোর্টটা দেয়, মানে ওরা কনফার্ম, যারা হিস্টোপ্যাথোলজিস্ট তারা বা যারা সাইটোলজি এটা করেন তারা দেখা যায় কনফার্মলি ফলিকুলার কার্সিনোমা প্রথমে বলে দিতে পারেন না, কিন্তু প্যাপিলারি কিন্তু সরাসরি এটা বলে দিতে পারে, কিন্তু ফলিকুলারে এটা করা যায় না। কারণ হচ্ছে এফএনএসি তে যে আমরা যেহেতু একটা নিডিল দিয়ে অল্প একটু
সেলুলার নেই, কম্পোনেন্ট নেই, এখানে ভাস্কুলার ক্যাপসুলার ইনভেশনটা বোঝা যায় না, সো ফলিকুলার কার্সিনোমা বলা যায় না। ফলিকুলার কার্সিনোমাতে অবশ্যই ক্যাপসুলার এবং ভাস্কুলার ইনভেশন ইউজুয়ালি হয়। এবং এইটারও কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা যেমন প্যাপিলারি কিছু বলেছিলাম, এই ক্লাসিফিকেশন গুলো এগুলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে কোনো দরকার নাই মনে রাখার, কিন্তু যারা বিশেষ করে ইএনটি তে পোস্ট গ্রাজুয়েট করতেছেন তাদের জন্য এটা ডিটেলস জানা দরকার। এবং ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ, ওয়াইডলি ইনভেসিভ। ফলিকুলার কার্সিনোমাটি হচ্ছে ইনভেসিভ, মানে সে ক্যাপসুলার এবং ভাস্কুলার ইনভেশন করে, এই জন্য এটাকে দুই রকম, মিনিমালি ইনভেসিভ এবং ওয়াইডলি ইনভেসিভ। মিনিমালি ইনভেসিভ কারা? যখন ক্যাপসুলার ইনভেশন হবে এবং ফোর ভেসেল মানে অল্প কিছু ভেসেল ইনভলভ হয়, মানে এনজিও ইনভেশন হয়, মানে ওইখানে যে ভাস্কুলার সাপ্লাই থাকে এগুলাতে যদি ইনভেশন হয়, ফলিকুলার কার্সিনোমাতে হয়, তখন তাকে এগুলো মিনিমালি ইনভেসিভ। এবং ওয়াইডলি ইনভেসিভ কারা? যখন মোর দেন ফোর ভেসেল। এগুলা জাস্ট আপনি একটু দেখে রাখেন, এগুলার প্রগনোস্টিক ভ্যালু আছে, যেগুলার যে দেখা যায় ওয়াইডলি ইনভেসিভ যেটা সেটার প্রগনোসিসটা একটু পুয়ার থাকে, মিনিমালি ইনভেসিভ যে ফলিকুলার কার্সিনোমাটা থাকে সেটার প্রগনোস্টিক ভ্যালুটা ভালো থাকে, দেখা যায় প্রগনোসিস ভালো। এটা আমি জাস্ট প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমার কমন কয়েকটা কথা বললাম। এইবার যদি আসি, এটা থাইরয়েডের স্টেজিং। আমরা কিন্তু কখনো, এটা ইভেন আমরাও কখনো থাইরয়েড যখন আমরা একটা রোগী আসে, আমরা কিন্তু কখনো স্টেজিং নিয়ে চিন্তা করি না যে থাইরয়েডের ফোলা ছোট হোক বড় হোক, আমরা চিন্তা করতেছি ক্যান্সার আসছে, থাইরয়েডের কেটে ফেলতে হবে, টোটালটা ফেলে দিই, বা আমাদের একটা ছোট আছে, ঠিক আছে ক্যান্সার আসছে মানে ফেলে দিতে হবে। কিন্তু আপডেটেড ম্যানেজমেন্ট মানে এটা না। একটা আপনি 15 বছরের একটা মেয়ে আপনার একটা ছোট একটা টিউমার নিয়ে আসছে, যে এটা ক্যান্সার আসছে, যদিও থাইরয়েড ক্যান্সার, এখন আমরা ক্যান্সার বলেই তাকে যে আপনি এটা সম্পূর্ণ গ্ল্যান্ডটা ফেলে দিলাম, তাহলে তার সারা জীবন একটা ড্রাগ খেতে হচ্ছে, তার ভবিষ্যতে তার তার গর্ভধারণ করতে, ভবিষ্যতে তার ফ্যামিলি কমপ্লিট করতে, বা তার সারা জীবন এক ধরনের হরমোন খেয়ে তার বডির যে ফিজিওলজি, কারণ যেহেতু থাইরয়েড হরমোন একটা এসেনশিয়াল হরমোন এবং বডির একটা বড় একটা অংশে থাইরয়েড হরমোনের ইফেক্টিভনেস থাকে, এই জন্য কখনোই একটা রোগী আসলেই আমরা কেটে ফেলে দিব না সার্জারি করার জন্য। এই জন্য থাইরয়েডের যে প্রপারলি, যেহেতু থাইরয়েড ক্যান্সারটাকে আমরা ভালো ক্যান্সার বলি, এই জন্য অবশ্যই এটার আইডিয়াল যে এবং রিসেন্ট আপডেটেড যেইভাবে আমরা চিকিৎসাটা এটা হয়েছে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এখন থাইরয়েডের স্টেজিং, এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যারা ইএনটি তে এমএস বা এফসিপিএস দিবেন বা ডিএলও পরীক্ষা, এমসিপিএস যেগুলাই আমরা দিই, এগুলা কিন্তু পরীক্ষায় খুব কমনলি ধরা হয়। টিএনএম স্টেজিংটা কি? এটার ডিফারেন্ট, মানে নরমাল একটা নোডিউল যখন থাকে, মানে আমরা যখন করি, টি মানে সাইজের উপর ডিপেন্ড করে, টিএক্স আমরা জানি অ্যাসেস করা যায় না, টি0 মানে কোনো প্রাইমারি টিউমার আমরা পাই নাই, এটা ইনভেস্টিগেশন এবং ইভালুয়েশনের পরে। আমি কিন্তু ইনভেস্টিগেশন কি কি করতে হবে, কি কি ইমেজিং করতে হবে, এগুলা স্কেপ করে গেছি, এগুলা আমরা সবাই জানি, এগুলা কমন জিনিস। তবে আফটার ইভালুয়েটিং হিস্ট্রি নিয়ে আমরা ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ইভালুয়েশন করে টিএনএম স্টেজিংটা করব। টি1 স্টেজ, যদি আমরা টি1 স্টেজ চিন্তা করি, মানে যে টিউমারটা যদি একটা সলিটারি নোড থাকে, এটা যদি 2 সেন্টিমিটারের কম হয় অথবা 2 সেন্টিমিটার অথবা এর কম, এটাকে টি1 বলে। এটা আবার দুই ভাগে ভাগ করছে, 1A 1B। যারা একটু মনে রাখার চেষ্টা করেন, 1A হচ্ছে 1 সেন্টিমিটারের কম, আর 1B টা হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার কম মানে টি1। টি2 কি? 2 থেকে 4 সেন্টিমিটার, মানে 4 অথবা 4 এর ছোট, 2 থেকে 4, কিন্তু এটা লিমিটেড টু থাইরয়েড। টি3 টা কি? দেখেন এখানে কিন্তু আমরা জানি 3 পর্যন্ত কিন্তু সবসময় লিমিটেড টু দা প্রাইমারি অর্গান পর্যন্ত থাকে। টি3 টা হচ্ছে 4 সেন্টিমিটারের বড়, এখানে সে স্ট্রেপ মাসেলও যদি ধরে টি3 বলা যাবে। 3A B এরকম আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আসলে কয়েকবার না দেখলে এটা মনে রাখা পসিবল না। টি4 টা কি? যখন, মানে সবসময় আমরা জানি 4 মানেই হচ্ছে বিয়ন্ড দা প্রাইমারি, মানে তার প্রাইমারি যে থাইরয়েডটা ছিল এর বাইরে চলে গেছে। কোথায় গেছে? সাবকিউটেনিয়াস সফট টিস্যু ধরছে, পিছন দিকে ল্যারিংস ধরছে, ট্রাকিয়া ধরছে, ইসোফেগাস ধরছে, নার্ভ ধরে ফেলছে, দ্যাট মিন্স 4 এ চলে গেছে। তারপরে যদি ডিস্টেন্টে চলে যায়, এটা 4B তে চলে যাবে, মানে অ্যাডভান্স হয়ে গেছে মানেই হচ্ছে 4। মনে রাখতে হবে আপ টু 3 পর্যন্ত হচ্ছে প্রাইমারি অর্গান পর্যন্তই থাকে। এখানে 3 এর মধ্যে একটু যোগ হচ্ছে যে স্ট্রেপ মাসেল কেউ যদি ধরে তাহলে কিন্তু আমরা 4 হিসেবে এটাকে ধরবো, 3 হিসাবেই ধরবো। 4 মানে হচ্ছে এর বাইরে, থাইরয়েডের বাইরে চলে গেছে, নেক নোডে মেটাস, এই তার মানে এই প্রাইমারি যে স্কিনে ধরে ফেলছে, ল্যারিংসে ধরছে, ট্রাকিয়া, এগুলাতে। রিজিওনাল লিম্ফ নোড এন্ড স্টেজিং,
এন্ড স্টেজিং অফ থাইরয়েড কার্সিনোমা, খুব কমন কোশ্চেন এটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায়। এন্ড স্টেজিংটা কি আমরা জানি, N0 এখানে কিন্তু ওই যে N1 2 3 এইভাবে ভাগ করা যায় না, একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। বারবার বলতেছি আমি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, দেখা যায় পরীক্ষা জিজ্ঞেস করা হয়। এন কিন্তু এন স্টেজিং থাইরয়েডের ক্ষেত্রে অনলি N0 এবং N1। N0টা কি, কোনো লিম্ফ নোড নাই তার, আমরা আফটার ইভালুয়েটিং বা ইমেজিং অথবা যে কোনো ইনভেস্টিগেশন করার পরে আমরা কোনো নোট পাইনি, সেটা হচ্ছে N1 N0। আর N1 কে আবার দুই ভাগে ভাগ করছে, যেটা মিড লাইন যে লেভেল 6 এবং 7 লিম্ফ নোড যদি ইনভলভ করে তাহলে N1A, আর N1B হচ্ছে লেটারাল নেক্রন, মানে এই যে 1 2 3 4 5 এগুলা যদি ধরে ফেলে রেট্রোফেনজিয়াল নোড, এগুলো ধরে N1B। সো এন স্টেজিং হচ্ছে থাইরয়েডের 1 এবং N0 মানে নাই, N1 মানে আছে, 1A আর 1B। 1B টা হচ্ছে মিড লাইনে যেগুলো থাকে 6 7 লেভেলের, আর 1 2 3 4 5 এগুলো রেট্রোফেনজিয়াল, এগুলো হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস নাই মানে M0 1। আরেকটা রেসিডুয়াল টিউমারের ক্ষেত্রে এখানে বলে R0 R1 R2। R0 মানে এটা হচ্ছে আফটার আমরা যখন রিসেকশন করি বা যে কোনো অ্যাবলাশন যদি দেই আমরা, এগুলোর পরে যদি রেসিডুয়াল থাকে, কোনো রেসিডুয়াল নেই R0। মাইক্রোস্কোপিক রেসিডুয়াল প্রেম মানে খালি চোখে দেখা যাচ্ছে না R1, আর ম্যাক্রোস্কোপিক R2। এইবার স্টেজিং দেখেন এখানে, এটা একটু এটা বারবার আমার মনে হয় এটা দেখতে হবে, এটা আমাদেরও সাধারণত মনে থাকে না। যে দেখেন এখানে কিন্তু স্টেজিং কিন্তু একটু ডিফারেন্ট, যারা এফসিপিএস বা এমএস পরীক্ষা দিবেন বা ডিপ্লোমা পরীক্ষা দিবেন। প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে যারা 55 বছরের কম আছে, বয়স কিন্তু 55 উপরে বানাইছে হাই রিস্ক গ্রুপে ফেলাই দিছে, 55 নিচে কিন্তু লো রিস্ক গ্রুপে ফেলে দিছে। 55 বছর 55 ইয়ার্স কাট মার্জিং অফ এজ এটা থাকে। স্টেজ 1 2 সব যে কোনো টি যদি থাকে, এনি এন এবং M0, এটা হচ্ছে স্টেজ 1। 55 বছরের কম যে কোনো টি হোক, T1 2 3 4, স্টেজ 1 মানে হচ্ছে 55 বছরের যত কমের যে ক্যান্সারের রোগীগুলো আছে, মানে তাদের আমাদের প্রগনোসিস ভালো। মানে সেটা সে T4 হয়ে যাক বা সেটা N1 হয়ে যাক, এটা কোনো ব্যাপার না। মানে তাদের প্রগনোসিস মানে 55 বছরের কম মানেই আমার কাছে রোগী আসছে, তার বয়স 25 বা 35, তার নেক নোডে মেটাস্টেসিস আছে, তার এই দুই পাশে নেক নোড হয়ে চলে আসছে, ডাজন্ট ম্যাটার। আমি তাকে অ্যাসিওর করতে পারবো যে আপনার অপারেশন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। রোগী জিজ্ঞেস করতে পারে যে এত বড় নোড আছে স্যার, এটা ভালো। মানে 55 বছরের কম, এটা অলওয়েজ স্টেজ 1 এই পড়তেছে, 1 এবং 2 তে। দেখেন মানে মেটাস্টেসিস হয়ে গেছে 55 বছরের কম, তাকেও M1 আছে, এটা কিন্তু খেয়াল করেন। M1 মানে মেটাস্টেসিস হয়ে গেছে, তারপর আমি রোগীকে বলবো যে আপনি এটা স্টেজ 2 তে আছেন। ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়েছে কিন্তু আপনি এটা স্টেজ 2 তে আছেন। মানে 55 বছরের কম, আপনি আসছে, রোগী আসছে আমার কাছে 30 বছর বয়স, তার লাংসে মেটাস্টেসিস আছে বা তার এরকম আছে, আমি দেখে রোগীকে বলতে পারবো যে আপনার এটা সার্জারি করেন, আপনার পরবর্তীতে যদি আপনি অ্যাবলাশন নেন বা ইয়ে নেন, আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। মানে তারা 1 2 55 বছরের কমে ম্যাক্সিমাম যা আছে সবাই পড়তেছে 1 আর 2 এর মধ্যে। দ্যাটস ইট, শেষ। মাথায় এটা মনে রাখতে হবে আমাদের, যে 55 বছরের কম মানেই সকল ভালো। এখন 55 বছরের বেশি, 55 বছর অথবা বেশি, এই যে দেখেন এখানে কিন্তু টিপিক্যাল সিস্টেমে চলে গেছে। যখন মেটাস্টেজ চলে আসে তখন স্টেজ 4B ডিস্টেন্ট মেটাস্টেজ, যখন N চলে আসে 4A 4B আসে, সে 3 4 এ চলে যায় এমনি। স্টেজ 1 হচ্ছে N0 যখন থাকে, স্টেজ 2 হচ্ছে N0, এখানে কিন্তু N1, এগুলা কিছু ডিফারেন্স আছে। মানে একটা গ্রস কথা মনে রাখেন, প্র্যাকটিক্যাল লাইফে এটা আমরা যখন প্র্যাকটিস করবো আমরা মনে রাখতে হবে যে তার বয়স রোগীর কম, রোগী আসছে আমাদের 20 30 35 যাই হোক, রোগী আসছে যে কোনো অবস্থায়, আমাদের ক্যান্সার নিয়ে আসুক, মেটাস্টেসিস ডিস্টেন্স যা আসুক, আমি রোগীকে এটার চিকিৎসা করলে রোগী ভালো হবে। 55 বছরের কম আমার মাথায় রাখতে হবে যে রোগী ভালো হবে। 55 বছরের বেশি রোগীর যদি একটু আপগ্রেডেড মেটাস্টেসিস ডিস্টেন্স থাকে, তার প্রগনোসিস খারাপ। এখন এটা আরেকটা চার্ট, এগুলা কিন্তু একটু মনে রাখা, যে প্রগনোস্টিক গ্রিড মানে আমরা যে প্রগনোসিস, আমরা যে রোগীকে বলবো, যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থী বা ট্রেনি আছেন, বারবার বলতেছি, রোগীকে যে আমরা কাউন্সিল করব, যে আপনাকে রোগী আপনাকে বারবার জিজ্ঞেস করবে, যখন আপনি কাউন্সিল করে বলবেন, ডিসক্লোজ করবেন আপনাকে তাকে যে তার ক্যান্সার হয়েছে, তখন তার মাথায় ঢুকবে যে আমার ক্যান্সার হয়েছে, আমি বুঝি কিছুদিন বেশি দিন বাঁচবো না। এখানে রোগীকে আপনার কাউন্সিল করতে হবে। এখন কাউন্সিল করবেন, আপনার মাথায় থাকতে হবে যে আমি যে রোগীকে কাউন্সিল করব, হোয়াট আর দা আমার
আমার এটার যে বেসিস কি কি, যে কি কি, এইখানে সবসময় মনে রাখবেন তিনটা জিনিস। আমরা যখন রিটেনেও লিখবো, প্রগনোসিস লেখার আগে আমাদের প্রথমেই লিখতে হবে কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে প্রগনোসিসের উপর। একটা হচ্ছে টিউমার ফ্যাক্টর, পেশেন্ট ফ্যাক্টর, ট্রিটমেন্ট ফ্যাক্টর। এখানে ওই একই কথা লিখছে, টিউমার রিলেটেড, হোস্ট রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, মানে ট্রিটমেন্ট রিলেটেড। দেখেন, টিউমার ফ্যাক্টর, পেশেন্ট ফ্যাক্টর, ট্রিটমেন্ট ফ্যাক্টর, টিউমার ফ্যাক্টর, পেশেন্ট ফ্যাক্টর, ট্রিটমেন্ট। এখন রোগীকে আমি কিভাবে জাজ করব? এখন টিউমার আছে আপনার খুব ছোট, টিউমার আছে আপনার লেস দেন 1 সেন্টিমিটার, টিউমার আছে কোনো ধরনের স্কিনে ইনভলভ করে নাই, কোনো নেক নোড নাই, কোনো ধরনের ডিস্টেন্ট মেটাস্টেজ নাই, তার রোগীর মলিকুলার প্রোফাইলিং করে কোনো ধরনের খারাপ কিছু পাইনি, আমরা এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন নাই, রোগীর কিন্তু আমরা প্রগনোসিস ভালো আছে। খারাপ পোস্ট রিলেটেড, বয়স 55 বছরের কম, 55 বছরের কম রোগীর প্রগনোসিস ভালো, 55 বছরের বেশি প্রগনোসিস খারাপ। জেন্ডার মেল খারাপ প্রগনোসিস, ফিমেল ভালো প্রগনোসিস, ইউজুয়ালি আর কি এটা। এখন ট্রিটমেন্ট বা আপনি রেসিডুয়াল ডিজিজ রেখে আসছেন, প্রগনোসিস খারাপ, রেখে আসেন নাই, পুরোটা নিয়ে আসছেন, প্রগনোসিস ভালো। এখন রিসেকশন করছেন, অ্যাবলাশন দিছেন, এগুলোর উপরও ডিপেন্ড করবে, মানে ট্রিটমেন্ট আপনি কি কি দিছেন তার উপরও প্রগনোসিস ডিপেন্ড করে। এগুলো হচ্ছে প্রগনোস্টিক গ্রিড। কি কি মানে তিনটা হেডিং মনে রাখেন, পেশেন্ট ফ্যাক্টর, ডিজিজ ফ্যাক্টর, ট্রিটমেন্ট ফ্যাক্টর। কি চিকিৎসা দিলাম, আমি কি রকম সার্জন, আমি পুরাটা নিয়ে আসতে পারছি সার্জারি করার সময়, নেক ডিসেকশন করতে পারছি, নাকি 2-3টা নেক নোট রেখে আসছি, এগুলোর উপর ডিপেন্ড করবে। আপনার ফ্যাসিলিটিস কি কি আছে, এখন আপনার আপনি যেখানে অপারেশন করতেছেন ওইখানে আপনার নেক ডিসেকশন করা যায় না, এবলাশন দেয়া যায় না পরবর্তীতে, তাহলে আপনার অবশ্যই এগুলো ফ্যাসিলিটি ফ্যাক্টর করবে। এগুলা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে একটা রোগীর, ক্যান্সার রোগীর প্রগনোসিসের উপর। এই জন্য ক্যান্সারের চিকিৎসা কিন্তু কখনো সিঙ্গেল মডালিটিতে বা একজনের হয় না, মাল্টি ডিসিপ্লিনারি টিম ফ্যাসিলিটিস ইনভলভমেন্ট থাকতে হয় ক্যান্সারের চিকিৎসা মানে এটা। সো আমরা যখন রিটেনও লিখবো, আমরা এই তিনটা ফ্যাক্টর লিখতে হবে। প্রগনোসিস এটা কিন্তু রিটেনে অনেক সময় আসে, যে প্রগনোসিস অফ দা একটা দিবে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমার একটা সিনারিও। প্রগনোসিস কি দেখেন, স্টেজ 1 থেকে 3, এই যে আগে এতক্ষণ স্টেজের কথা বললাম, 1 থেকে 3 পর্যন্ত একদম চোখ বন্ধ করে রোগীকে বলবেন আপনি 10 বছর বাঁচবেন, আপনি এটা, কারণ 98% সার্ভাইভাল রেট হচ্ছে মোর দেন আপনার 10 ইয়ার্স। 1 থেকে 3 পর্যন্ত। এখন আবার একটু আমি বলি, 3 পর্যন্ত মনে আছে তো আমাদের? 3 পর্যন্ত হচ্ছে যেসব রোগীগুলা মানে ওই যে 55 বছরের কম হইলে তো সবগুলাই মানে মেটাস্টেজ হইলেও সে 1-2 এর মধ্যেই থাকে। 55 বছরের উপরে হইলে ওই যে N1 পর্যন্ত মানে নেক নোট থাকলেও স্টেজ 3 থাকে। মানে যখন 4 হয় মানে অ্যাডভান্স, 4 মানে লাস্ট স্টেজ। 4 কারা? আমরা একটু মনে করার চেষ্টা করি। 4 হচ্ছে যারা 55 বছরের উপরে, ডিস্টেন্ট মেটাস্টেজ আছে, আপনার নেক নোড আছে বড় সাইজের, মাল্টিপল নেক নোড আছে, এগুলো হচ্ছে স্টেজ 4 এ। এবং লোকাল ইমিউনো এগুলো থাকলে এগুলোর প্রগনোসিস খারাপ। এখন হচ্ছে আরেকটা জিনিস, আমরা জানি থাইরয়েড সার্জারি কি কি করা হয়, এটা আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলেও আমরা জানি, এটা আন্ডার গ্রাজুয়েট যারা আছেন, পোস্ট গ্রাজুয়েট সবারই জানা দরকার। আমরা জানি কি কি ধরনের হেমিথাইরয়েডেক্টমি আছে, স্মাসেক্টমি আছে, সাবটোটাল থাইরয়েডেক্টমি, নিয়ার টোটাল। এই যে পাঁচটা, এটাই কমন। টোটাল লোবেক্টমি এটাকেই কিন্তু হেমিথাইরয়েডেক্টমি সাধারণত বলে, যে লোব মানে একটা লোব ফেলছি সাথে স্মাস সহ ইউজুয়ালি ফেলে দেওয়া হয়। এটাকে আমাদের যে বই সেটা স্কটব্রনের টোটাল লোবেক্টমি বলা হয়েছে। স্মাসেক্টমি শুধু স্মাস অনেক সময় ফেলা হয়, এখন শুধু মাঝখানে একটা সোয়েলিং আছে, আপনি কি পুরা নোটটা ফেলে দিবেন গ্ল্যান্ডটা? নো। সাবটোটাল থাইরয়েডেক্টমি, এখন এটা জিজ্ঞেস করা হয় যে সাবটোটাল থাইরয়েডেক্টমি কি। যদি আপনি এটা মাথায় রাখবেন, আমি বলতেছি এটা কিন্তু একদম রিসেন্ট এডিশনের বইয়ের কথা। সাবটোটাল থাইরয়েডেক্টমি হচ্ছে আপনি দুইটা লোবেরই হাফের চাইতে বেশি ফেলে দিবেন। হাফের চাইতে বেশি মানে হচ্ছে, আগে জানতাম আমরা 2/3 ফেলে, ব্যাপারটা তাই, যে অর্ধেকের চাইতে বেশি গ্ল্যান্ড এই পাশে ফেলে দিব, এটা অবসলিউট। এখন এই সার্জারি বলতে গেলে করাই হয় না, কারণ এটা ডিজিজ থেকে যায়। সাবটোটাল মানে মোর দেন হাফের চাইতে, সাবটোটাল থাইরয়েডেক্টমি খুব একটা করা হয় না। নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি মানে আমরা সম্পূর্ণ ফেলে দিতে। এখানে বলা হয়েছে, আমরা জানি যে 1 to 2 গ্রাম, 90% গ্ল্যান্ড যদি আমরা ফেলে দিই, মানে একটা লোবের পুরো অংশ, আরেকটা লোবের একদম মানে আরো 40% সব ফেলে দিছি স্মাস সহ 90%, সেটা হচ্ছে নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। এটাকে আরেকটা নাম হচ্ছে ডানহিলস অপারেশন। সাবটোটাল কি তাহলে? আবারও একটু বলতেছি, এগুলো কিন্তু সব আন্ডার গ্রাজুয়েট লেভেলে জিজ্ঞেস করা হয়। সাবটোটাল মানে হচ্ছে মোর দেন হাফ, দুই পাশে উইথ স্মাস ফেলে দিছি, মোর দেন হাফ গ্ল্যান্ডের অর্ধেকের চাইতে বেশি ফেলে দিছি দুই পাশে। নিয়ার টোটাল হচ্ছে 90%ই আমরা ফেলে দিছি। টোটাল কি? টোটালটা হচ্ছে পুরা থাইরয়েডটা আমরা ফেলে দিছি।
ইসমাস তো বললামই, আর লোবেক্টমি হেমিথাইরয়েডেক্টমি। এখন এই যে আমরা ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা আমরা যে বললাম, এটা চিকিৎসা কি কি দেই? আমরা কিন্তু কমনলি ক্যান্সার মানেই মেইনস্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, এবং এটা কি সার্জারি করি আমরা? আমরা কমনলি টোটাল আমরা অনেক ধরনের সার্জারি করি। টোটাল থাইরয়েডেক্টমি করতে পারি, টোটাল লোবেক্টমি করতে পারি, ইসমাসেক্টমি করতে পারি, নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি করতে পারি। এগুলো হচ্ছে অপশন। এই যে অপশন ট্রিটমেন্ট, আমি আমার কাছে রোগী আসছে, আমার কাছে ছোট একটা নোডিউল নিয়ে আসছে। রোগীর বয়স হচ্ছে 20 বছর, একটা মেয়ে, ইয়াং ফিমেল। এখানে একটা ছোট একটা নোডিউল নিয়ে আসছে। এফএনএসি করে দেখলাম প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা। সাইজ হচ্ছে 2 সেন্টিমিটার। এখন রোগীকে আমি কি চিকিৎসা দিব? এইখানে তখনই আমি মাথায় আনবো যে রোগীর পেশেন্ট ফ্যাক্টর কি আছে, পেশেন্টের বয়স কত, পেশেন্টের সেক্স কি, সে ফিমেল না মেল, পেশেন্টের অন্য কোমরবিডিটি আসেনি, পেশেন্টের ফ্যামিলিতে আর কারো আছে কিনা, এগুলো আমাদের জানতে হবে। টিউমার ফ্যাক্টর আমরা মাথায় রাখবো যে সাইজটা কতটুকু, এটা কি বড় না ছোট, নেক নোড আছে কিনা সাথে, এগুলা। এখন ট্রিটমেন্ট ফ্যাক্টর, এখন আমি ট্রিটমেন্ট ফ্যাক্টর আমি এটাও চিন্তা করব যে রোগীকে আমি অপারেশন করে দিব, রোগী কি ফলো আপ করতে পারবে, তার বাড়ি কি অনেক দূরে, সে কি আসবে। এখন রোগী আসছে, আমি যে এখানে চিকিৎসা করব, আমার হসপিটালের পাশে রেডিও থেরাপি রেডিয়েশন অ্যাবলেশনের জায়গা আছে কি নাই, পোস্ট অপারেটিভ রেডিয়েশন অ্যাবলেশন নিতে পারবে কিনা, রোগী ফলো আপ করতে পারবে, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এগুলোর উপরে ট্রিটমেন্ট আমি কোন চিকিৎসা দিব সেটা আমার ডিসাইড করতে হবে। সো 3টা হেডিং এর উপর ট্রিটমেন্ট, এটা রিটেনেও আমরা যখন লিখবো, এটা আমাদের পেশেন্ট ফ্যাক্টর, টিউমার ফ্যাক্টর, ট্রিটমেন্ট ফ্যাক্টর লিখে ফেলতে হবে। এবং এটা সিনারিও দেয় আমাদের লং কোশ্চেনের ক্ষেত্রে। মাথায় রাখবেন যে একটা বড় দিবে, তখন প্রথমে আপনি এটা লিখবেন যে পেশেন্ট ফ্যাক্টর কি আছে, টিউমার ফ্যাক্টর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যে ওইভাবে কোশ্চেন অনুযায়ী ওইভাবে লিখে ওই অনুযায়ী আপনি কোশ্চেনটা সব অ্যান্সার আপনি স্টার্ট করবেন। এটা মাথায় রাখতে হবে। এটা একটা গ্রস চিকিৎসা যেখানে বলছি, এটা আমি যাব না এখানে। এখন এতক্ষণ যা বললাম, এখন আসল জায়গায় আসছি। আমরা কিন্তু সব সময় আগে জানতাম ক্যান্সার মানে আমি থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিব। এখন ম্যাক্সিমাম ক্যান্সারই থাইরয়েডের আমরা পাই, প্যাপিলারি এবং ফলিকুলার। এখন আমি এই যে আসলে আদৌ কি এখন আমরা সব ক্যান্সার আসলেই আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে দেই? হ্যাঁ, আমরা অনেক জায়গায় করি। এই যে আমি যে কিছু ফ্যাক্টর বললাম, কারণ আমাদের যে বাংলাদেশে যে সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ, পেশেন্ট যেরকম থাকে, পেশেন্ট ইলিটারেট, সে রোগ সম্পর্কে জানে না, তার বাড়ি থাকে ডিস্টেন্ট, তার কোনো ধরনের জ্ঞান নাই, সে ফলো আপ করবে না, সে তার ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই, সে যে চিকিৎসা কন্টিনিউ করবে, এগুলা অনেক ফ্যাক্টর কাজ করে। এবং রোগীকে আপনি অপারেশন করে দিলেন, এখন রোগীকে আপনি কাউন্সিল করেন নাই, অর্ধেক গ্ল্যান্ড ফালাই দিলেন, পরবর্তীতে তার আবার অন্য পাশে রোগ হইল, পরবর্তীতে এখন রোগী আইসা বললো স্যার আমার তো এই পাশে হয়েছে, আপনাকে টাকা দিয়ে আগে অপারেশন করাইছে এখন তো করতেছেন। এগুলা অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু দ্যাট ইজ নট আপডেটেড ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় করতেছি টোটাল থাইরয়েডেক্টমি করে ছেড়ে দিচ্ছি পেশেন্টকে। নট দিস ইজ দ্য নট পারফেক্ট মানে আপডেটেড ট্রিটমেন্ট মডালিটিস অফ থাইরয়েডেক্টমি, মানে প্যাপিলারি ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। এখানে কি কিছু জিনিস আমার মাথায় রাখতে হবে। দেখেন, এই জিনিসগুলো একদম আমাদের মস্তিষ্কের মধ্যে, এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে হোক, পরীক্ষার জন্য হোক, যে কোনো কারণে হোক, এটা আমাদের মাথায় রাখতে হবে। টিউমার ফ্যাক্টর যখন আমি রোগীকে ইভালুয়েট করব, আফটার ইনভেস্টিগেশনের পরে, আল্ট্রাসোনোগ্রাফি করছে, সব করে নিয়ে আসছে, পার অপারেটিভ আমি যখন অ্যাসেস করব, টিউমার ফ্যাক্টর কি কি আমাদের দেখতে হবে। দেখেন, এই যে যেই ইয়াগুলা টিউমার সাইজ মোর দেন 4 সেন্টিমিটার, মানে এক পাশে একটা নোড আসছে, সাইজ আমি 4 সেন্টিমিটার, সেটা পেপিলারি হোক ফলিকুলার হোক, আমার কোনো চিন্তার অবকাশ নাই। যেহেতু সাইজ বড় হয়েছে, টোটাল ফেলে দিব আমি। অপর পাশে আছে কি না আছে এটা ফ্যাক্টর না, এটা হাই রিস্ক গ্রুপ, মানে এই যে গ্রুপগুলা হাই রিস্কের মধ্যে পড়তেছে। ফোকাল ডিজিজ বিভিন্ন জায়গায় আছে, এই লোবে আছে, ওই লোবে আছে, কয়েকটা জায়গাতে ফোকাল ডিজিজ আমরা পাইছি। আফটার ইভালুয়েটিং আমরা আল্ট্রাসোনোগ্রাফি এফএনএস সবকিছু করার পরে পুরাটা ফেলে দিব। দুই পাশে আছে, এই পাশেও নোডিউল আছে, ওই পাশেও নোডিউল আছে, বাইলেটারাল ডিজিজ, টোটাল ফেলে দিব। মাথায় রাখতে হবে থাইরয়েডের এক্সট্রা থাইরয়েডাল স্প্রেড বাইরের দিকে ইনভলভ করেছে, টোটাল ফেলে দিব। নেক নোড আছে, নেক নোড আসলে কোনো অপশন নাই যে হেমিথাইরয়েডেক্টমি করলাম, একটা নোড আছে নোডটা ফেলে দিলাম, নো ওয়ে। টোটাল থাইরয়েডেক্টমি, নেক ম্যানেজমেন্ট। ডিস্টেন্ট মেটাস্টেসিস, নেকে কিচ্ছু নাই, লাংসে আমি আমি শ্যাডো পাইলাম এক্সরেতে, এখানে একটা থাইরয়েড সোয়েলিং আছে, অবশ্যই টোটাল থাইরয়েডেক্টমি করে পরবর্তীতে অ্যাবলেশন যেটা করব। এই যে এগুলো আছে, এগুলো হাই রিস্ক গ্রুপে, এগুলো সবগুলো আমি মানে মূল কথা, টিউমারের সাইজ 4 সেন্টিমিটার, মাল্টিফোকাল ডিজিজ, বাইলেটারাল ডিজিজ, এক্সট্রা থাইরয়েডাল স্প্রেড, কনফার্ম নোডাল, এগুলো হচ্ছে টিউমার ফ্যাক্টর। পেশেন্ট ফ্যাক্টর,
আগে বলছি আমি, রুগী আসছে আপনার কাছে 55 বছর বা তার বেশি, জিজ্ঞেস করলেন বয়স কত, চোখ বন্ধ করে যেই সাইজই হোক, ছোট হোক আর বড় হোক, ওই রোগীর ক্ষেত্রে আপনার কোন ধরনের হেমিথাইরয়েডেক্টমি করার অপশন নেই, আপনি টোটাল ফেলে দিবেন। আগে রোগী বলতেছে আমার আগের একটা রোগের জন্য আমি রেডিয়েশন পাইছি, আপনি টোটাল ফেলে দিবেন, কারণ এটা চান্স অফ পরবর্তীতে আরেকটা ক্যান্সারের চান্স থাকে। এখন ফ্যামিলিয়াল ডিফারেন্সিয়েশন, ফ্যামিলি পরিবারের অন্য কারো এরকম হইছে, আপনি টোটাল ফেলে দিবেন। হিস্টোপ্যাথোলজি, অ্যাডভার্স হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার, ওই যে একটু আগে আমি বলছিলাম যে চার্টটা দেখাইছি যে পেপিলারি ফলিকুলারের ওয়াইডলি ইনভেসিভ আপনার বা আছে হচ্ছে আপনার টল সেল কার্সিনোমা, বিভিন্ন এগুলো আছে, আপনি টোটাল আমি ফেলে দিব। আর হচ্ছে রোগী ফলো আপ করতে পারবে না, রোগীর বাড়ি অনেক দূরে, রোগী প্রপারলি রোগী বুঝতে দেয় না, রোগী ফলো আপ করতে আমি তখন আমি আর অপশন রাখবো না, টোটাল ফেলে ফলো আপ আমরা ফেলে দিব। এখন এই যে আমরা অনেক সময় দেখেন হোয়াট শুড ডু ইফ ইনভলভমেন্ট অফ রিকারেন্ট এনজাইনা ট্রাকিওএসোফেগাস, এখন আমি অপারেশন করছি প্রি অপারেটিভলি, এগুলো প্র্যাকটিক্যাল লাইফ আমাদের খুব জরুরি আমাদের জানা। প্রি অপারেটিভলি আমরা অপারেশন করতেছি, করার পরে আমি দেখলাম যে রিকারেন্ট এনজাইনা করতেছি, আমি খুঁজে পাচ্ছি না বা পাইছি আমি, কিন্তু রিকারেন্ট এমন ভাবে এনকেসমেন্ট করে আছে পেশেন্টকে, আমি কোনোভাবে টিউমারটাই করতে পারি। এখন আমি মাথায় আছে যে আমি তো ক্যান্সারের চিকিৎসা করতেছি, এখন রিকারেন্ট এনজাইনা ইনভলভ করছে, আমি এটা দরকার নেই, ফেলে দিই। নো, আমরা কিন্তু এটাই অনেক সময় আমরা করি, যে আছে আমরা ফেলে দিলাম। কিন্তু এইখানে এটা বইয়ের বিভিন্ন এটা বইয়ে লেখা আছে যে রিকারেন্ট এনজাইনা আমরা এখানে ফাংশনাল ইম্পর্টেন্স রোগীর এটা খুবই, কারণ প্রগনোস্টিক গ্রিডের ক্ষেত্রে রিকারেন্ট ধরেন অল্প একটু আপনি এক পাশে একটা রিকারেন্ট এনজাইনা ইনভলভমেন্ট ইন কেস করে আছে, এখানে মাইনর অল্প একটু টিস্যু রেখে আসাটা রিকারেন্ট এনজাইনা বা প্যারাথাইরয়েড প্রিজার্ভ করার জন্য এটা কোন ধরনের এটা ক্রাইম না, আপনি রেখে আসতে পারেন, কারণ পরবর্তীতে আমার অপশন আছে অ্যাবলাশনের। এই জন্য রিকারেন্ট এনজাইনা কেটে টেটে আমি পুরা থাইরয়েডটা নিয়ে আসলাম, এটা নট প্রপার ট্রিটমেন্ট। সো আমি রিকারেন্ট এনজাইনা প্রিজার্ভ করার জন্য আমি কিছু অংশ রেখে আসতে পারি, একটা কাটলে যদিও, কিন্তু দুইটার ক্ষেত্রে এরকম কিন্তু কখনো হয়, একটা কাটে কিন্তু তারপরে আমি কখনো কাটার চেষ্টা করবো, কারণ অল্প থাইরয়েড টিস্যু থাকলে এগুলো অ্যাবলাশন করে আমরা পরবর্তীতে করতে পারি। ট্রাকিয়া এবং ইসোফেগাস এগুলাতে যদি ইনভলভমেন্ট থাকে, এইখানে কিন্তু ভিন্ন, যে এইখানে ট্রাকিয়াতে ধরে ফেলছে, আমি ট্রাকিয়াতে একটু রেখে আসি, ইসোফেগাসে ধরছে ওইটা রেখে আসি, পরবর্তীতে অ্যাবলাশন দিয়ে দিব। নো, ট্রাকিয়া এবং ইসোফেগাসে ইনভলভমেন্ট এটা প্রগনোসিস অবশ্যই খারাপ। ট্রাকিয়া ইসোফেগাসে ইনভলভমেন্ট থাকলে ট্রাকিয়াল রিসেকশন করতে হবে, অ্যানাস্টোমোসিস করতে হবে, মানে ফেলে দিয়ে আসতে হবে। ইসোফেগাসে হইলে দরকার হলে কার্ডিওথোরাসিক সার্জন আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে রেডিওলজি প্রি অপারেটিভলি যদি আগেই জানি, আমরা কার্ডিওথোরাসিক সার্জন এনে আমরা যদি গ্যাস্ট্রিক পুল আপ বা কিছু একটা করে আমরা ইসোফেগাসকে যেখানে ইনভলভমেন্ট থাকবে সেটা আমরা অবশ্যই রিমুভ করব। দ্যাট মিন্স রিকারেন্ট এনজাইনার ক্ষেত্রে আমি এখানে কিছু করতে পারি, কারণ অল্প টিস্যু রেখে আসলো পরবর্তীতে, কিন্তু ট্রাকি ইসোফেগাসের ক্ষেত্রে আমরা এটা পুয়ার প্রগনোসিস থাকে, আমরা এটা নিয়ে আসতে হয়। এখন দেখেন পেপিলারি মাইক্রোকার্সিনোমা, পেপিলারি মাইক্রোকার্সিনোমা কাকে বলা হয়? পেপিলারি মাইক্রোকার্সিনোমা হচ্ছে 1 সেন্টিমিটারের কম, আবারও বলতেছি মাইক্রোকার্সিনোমা মানে ছোট কার্সিনোমা, এটা কি 1 সেন্টিমিটারের কম, এইখানে এটা কিন্তু নতুন আপডেটেড 1 সেন্টিমিটারের কম। এখন আমরা কি করি, এখন 1 সেন্টিমিটারের কম আপনি কিভাবে বুঝতে পারছেন? এখন আপনি অপারেশন করতেছেন, দুইটা গ্রুপে এখানে ভাগ করছে, যে হিস্টোপ্যাথোলজি আপনি ইনসিডেন্টালি ডিউরিং হিস্টোপ্যাথোলজি এর পোস্ট অপারেটিভ অপারেশন করে দিবেন, অপারেশনের পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি আপনার আসলো যে পেপিলারি মাইক্রোকার্সিনোমা বলছে, এবং সাইজও খুব ছোট ছিল, আপনি যখন অপারেশন করছেন তখনও এমনি ছোট আপনি সাইজের পাইছেন, তখন আমি হিস্টোপ্যাথোলজি এটাকে 1 সেন্টিমিটার যদি কম হয় তখন আমি এটা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি, আমি এটা সরি আমি এটা একটু বলতে চাচ্ছি যে যখন আমি একটা প্রি অপারেটিভলি এফএনএসি তে আপনার নোডিউলার বলছে একটা, যে নোডিউলার গয়টার, এখন আমি অপারেশন করছি, খুব ছোট একটা নোডিউল ছিল বা যেটা ছিল, পোস্ট অপারেটিভলি আসলো পেপিলারি মাইক্রোকার্সিনোমা বলছে, এবং সাইজও আমরা পাইছি 1 সেন্টিমিটারের কম, প্রি অপারেটিভ যে ইয়া ছিল, তখন এটা যখন আমরা অপারেশন আমরা পরবর্তীতে যখন করলাম হেমিথাইরয়েডেক্টমি, দ্যাট ইজ এনাফ ফর দ্য সার্জারি। আমি পেপিলারি মাইক্রোকার্সিনোমার ক্ষেত্রে মানে লেস দেন 1 সেন্টিমিটারের ক্ষেত্রে হেমিথাইরয়েডেক্টমি করতে পারি। প্রি অপারেটিভলি রেডিওলজিক্যালি এবং
আপনার কিছু হাইপো অথবা হাইপারথাইরয়েডিজমের ফিচার আছে, কিন্তু টিউমারের সাইজটা হচ্ছে আপনি রেডিওলজি আল্ট্রাসোনোগ্রাফি করছেন বা আপনি অন্যান্য সিটি স্ক্যান এগুলো যদি করা বিভিন্ন পরীক্ষা করা থাকে, দেখা গেল 1 সেন্টিমিটারের কম টিউমারের সাইজ, প্রিঅপারেটিভলি এরকম পাইছেন আপনি প্যাপিলারি কার্সিনোমা। রোগী আপনার কাছে আসছে বলতেছে স্যার এত ছোট, আপনি ক্যান্সার বলতেছেন ছোট মাইক্রোকার্সিনোমা, কিন্তু রোগী তারপরে অপারেশনে যেতে ভয় পাচ্ছে। এখানে দেখা যায় এখানে কিন্তু একটা অপশন আছে। দেখা যায় প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা যদি থাকে, খুব ছোট, মানে এটা একটা ভালো ধরনের মাইক্রোকার্স ক্যান্সার, ছোট এবং 1 সেন্টিমিটারের কম হইলে অনেক সময় এটা ফলো আপ করেও অনেক সময় দেখা যায় মোর দেন 5 ইয়ার্স আমরা যদি এভাবে ফলো আপ করি, রোগীর অপারেশন না করলেও খুব একটা তার প্রগনোসিসে খুব একটা পরিবর্তন হয় না। প্যাপিলারি অনলি শুধু প্যাপিলারি মাইক্রোকার্সিনোমার ক্ষেত্রে, এবং প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা যেটা 1 সেন্টিমিটারের কম, রোগীর লো রিস্কে আছে, রোগী ফলো আপ করতে পারবে, এগুলার কিন্তু হেমিথাইরয়েডেক্টমি করলেই এনাফ। আমরা হেমিথাইরয়েডেক্টমি ওখানে করতে পারি। আর যদি অনেক সময় অপারেশন না করারও এটা একটা মানে অপারেশন আমরা ক্যান্সার হলে তো অবশ্যই করব, কিন্তু দেখা যায় আমরা রোগী অনেক সময় যদি আদার্স কোনো অ্যাডভার্স কিছু থাকে যে আমরা অপারেশন না করে কিন্তু আমরা প্রগনোসিস আমরা এরকম ফলো আপ করতে পারি কিছুদিন, 5 ইয়ার্স বা এরকম করে আমরা পরবর্তীতে যদি দেখা যায় রোগীর কন্ডিশন তখন অপারেশন করা যায়। এটা প্যাপিলারি মাইক্রোকার্সিনোমার ক্ষেত্রে করা যায়। তাহলে এই যে এতক্ষণ আমি বললাম হেমিথাইরয়েডেক্টমি কোথায় আমার অপশন, হেমিথাইরয়েডেক্টমি। এখন টোটাল থাইরয়েডেক্টমি কখন, আপনি এটা মাথায় রাখতে হবে 4 সেন্টিমিটারের বেশি টোটাল থাইরয়েডেক্টমি করে দিব। তারপরে আরো যে ফ্যাক্টরগুলো 55 বছরের বেশি রোগীর মেল পেশেন্ট যদি থাকে বা 55 বছরের বেশি 4 সেন্টিমিটারের বেশি সাইজ, তার এক্সট্রা থাইরয়েডাল ইনভেশন আছে, নেক নোড আছে, ডিস্টেন্ট মেটাসিস আছে, ওগুলো হলো আমরা টোটাল ফেলে দিব। এখন এটা একটা আছে যে কখন আমরা হেমিথাইরয়েডেক্টমি কিন্তু ওই যে মাইক্রোকার্সিনোমার ক্ষেত্রে তো আমরা করতেই পারি, কিন্তু এই যে ওয়ান, আমি কিন্তু একটা জিনিস অনেকের আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আপনি 4 সেন্টিমিটার বলতেছেন আর 1 সেন্টিমিটার মাইক্রোকার্সিনোমা বলতেন, তাহলে 1 থেকে 4টা এই গ্রুপটা কই গেল? এই যে ইন্টারমিডিয়েট গ্রুপ 1 থেকে 4, এই ক্ষেত্রেও আমরা অনেক কিছু ডিপেন্ড করবে রোগীর এই যে পেশেন্ট ডিজিজ ফ্যাক্টর, ফলো আপ ফ্যাক্টর, এগুলো ট্রিটমেন্ট ফ্যাক্টর সবকিছুর উপর ডিপেন্ড করে। আমরা এগুলার ক্ষেত্রেও কিন্তু 4 সেন্টিমিটার কম হইলেও আমরা যদি লো রিস্ক পেশেন্ট হয় আমরা কিন্তু হেমিথাইরয়েডেক্টমি করতে পারি। লো রিস্ক পেশেন্ট হলে হেমিথাইরয়েডেক্টমি একটা অপশন আছে প্যাপিলারি ক্যান্সারে, মানে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে। এটা আমার মাথায় রাখতে হবে। এটা আমি আবার পরে জিস্ট কথাগুলো বলবো। এখন নেক ডিসেকশন, এটা হয়তো অনেকের একটু কঠিন হয়ে যাচ্ছে আমি বলতেছি, তারপরেও এটা মাথায় রাখবেন যারা প্র্যাকটিস করতেছি আমরা বা প্র্যাকটিক্যাল লাইফে, এটা খুব ইম্পর্টেন্ট নেক ডিসেকশন। এখন আমরা সবাই জানি যে ক্যান্সার হইলে আমাদের নেক ডিসেকশন একটা ইম্পর্টেন্ট। এখন আমরাও কি করি, এখন যখন থাইরয়েডের সার্জারি করি আমরা কি জানি, থাইরয়েড অপারেশন আমরা কাটলাম গ্ল্যান্ড কেটে, আমরা কি করি সেন্ট্রাল নেক নোড ক্লিয়ারেন্স করে দিই। এখন এগুলা বিভিন্ন জার্নাল এবং গবেষণায় দেখা গেছে যে আমরা যদি কোনো নেক নোড না পাই, প্রিঅপারেটিভলি পারঅপারেটিভলিও কোনো ধরনের আমরা কোনো না দেখি, এখন থাইরয়েড অপারেশনের পরে নেক নোড এটা আমরা করে কোনো ধরনের প্রগনোস্টিক কোনো পজিটিভিটি নাই যে আপনার নেক সেন্ট্রাল নেক ক্লিয়ারেন্স করে দিলাম, এটার কোনো ইম্পর্টেন্স কিছু নাই। কিন্তু যদি হাই রিস্ক পেশেন্ট থাকে, মানে সাইজটা বড় হয়, টিউমার বাইলেটারাল ডিজিজ হয়, আমরা কিন্তু সেন্ট্রাল নেক ডিসেকশন করে দেওয়াটা বেটার। মানে ওদের গবেষণা বলেছে যে এটা বেটার, এটা করে দিলে ভালো, কিন্তু খুব বেশি যে এভিডেন্স প্রুভড এটা তা না। কিন্তু আমরা তবে এটা মাথায় রাখতে হবে যে রোগীগুলো হাই রিস্ক পেশেন্ট তাকে আমরা নেক নোড না থাকলে আমরা সেন্ট্রাল নেক ডিসেকশন করে দিব। লো রিস্ক পেশেন্টের কোনো নেক ডিসেকশন মানে সেন্ট্রাল মানে কি লেভেল 6 যেটা আমরা পাই থাইরয়েড অপারেশনের সময়। আর যদি কোন রোগী নেক লেটারাল নেক নোড থাকে 2 3 4 এ না থাকে, কখনো নেক ডিসেকশন করার দরকার নাই যে আমি এই পাশে নোড আছে এই পাশে করে দিলাম। এটা শুধু প্যাপিলারি ফলিকুলারের ক্ষেত্রে। এটা এখানে আমরা নেক ডিসেকশন কখন করব, যখন একটা লেভেল 2 3 4 এগুলাতে নেক নোড পাবো, তখন আমরা এই যে 2 to 5 বা আমরা এগুলা এই ধরনের নেক ডিসেকশন করে থাকি, কম্প্রিহেনসিভ নেক ডিসেকশন আমরা করি যদি নেক নোড থাকে। দ্যাট মিন্স লেটারাল নেক ডিসেকশন আমরা তখনই করব যখন নেক নোড পাবো, লেটারাল নেক নোড পাবো। আর সেন্ট্রাল নেক ডিসেকশন আমরা তখনই করব যখন হাই রিস্ক পেশেন্ট। আমরা যদি লো রিস্ক পেশেন্ট থাকে আমরা সেন্ট্রাল নেক ডিসেকশন করব না। এইবার আমি সার্জারি করে ফেললাম, রোগী আসছে, আমি সবকিছু ইভালুয়েশন করার পরে আমি রিস্ক বেনিফিট দেখলাম, হাই রিস্কে পড়ে না লো রিস্কে পড়ে, আমি সিদ্ধান্ত নিলাম এটাকে হেমিথাইরয়েডেক্টমি করব না আর টোটাল থাইরয়েডেক্টমি করব। এখন আমি করার পরে তারপরে আমি জানি অপশন কিন্তু আমার যে থাইরয়েড সার্জারির পরে কিন্তু আমি লিগামেন্টাম বেরিয়ে এখানে থাইরয়েড টিস্যু রেখে আসছি, আমি রিকারেন্ট লেনজেলনা প্রিজার্ভ করার জন্য একটু থাইরয়েড রেখে আসছি, আমি নিয়ার টোটাল থাইরয়েড করতে হয়েছে আমার,
প্যারাথাইরয়েড আর রিকারেন্ট ল্যাঞ্জালনা প্রিজার্ভের জন্য আমার কিন্তু পরবর্তীতে চিন্তা করতে হবে আমি আর কি কি চিকিৎসা দিতে পারি। আরেকটা অপশন হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলাশন। এই যে আমরা বলি, আমরা কিন্তু অন্য সব ক্যান্সারের ক্ষেত্রে স্কোয়ামা সেল, এগুলার কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো আমরা দিই, এক্সটার্নাল বিম থেকে। এখানে রেডিও আয়োডিন অ্যাবলাশন, এটার সুবিধাটা কি? রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমাদের পাওয়া যায়, যেহেতু থাইরয়েড ফলিকুলার সেলের খাবার হচ্ছে আয়োডিন, সো এটা খুব সহজেই কোন সেলকে ধ্বংস করার জন্য থাইরয়েডের রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইভাবে আমরা অ্যাবলাটেট করি, অ্যাবলাশন করা যায়। এখন আমরা কিন্তু আগে কি করতাম, ইনভ্যারিয়েবলি জানতাম, আমি সবাইকে আবারও বলতেছি, আমরা জানতাম যে রুগী আসছে, থাইরয়েড কার্সিনোমা পাইছি, ফলিকুলার বা পেপিলারি, অপারেশন করে লিখে দিলাম যান নিউক্লিয়ার মেডিসিনে যায় রেডিও অ্যাবলাশন নেন। নো, দিস ইজ নট আপডেটেড ম্যানেজমেন্ট। আমি যখন করব, এখন কাদেরকে আমরা রেডিও আয়োডিন অ্যাবলাশন সব রোগীকে দিব? সব রোগীকে সাধারণত অ্যাবলাশন দিতে হয় না, কারণ অ্যাবলাশনের কিছু এই যে রেডিও অ্যাক্টিভ ব্যাপারগুলাই হচ্ছে এটা পরবর্তীতে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। এই জন্য আমরা কিন্তু রেডিয়েশন সবসময় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। সো রেডিও আয়োডিন অ্যাবলাশনটা আমরা কোন ক্ষেত্রে দিব, কোন ক্ষেত্রে দিব না, এটা অবশ্যই আমার মাথায় জানতে হবে। সব ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে অ্যাবলাশনে আমি পাঠাই দিব তা না। এখন এই যে আমরা কিছু রিস্ক ক্যাটাগরিতে ফেলবো, এখানে দেখেন লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক, আগের সেম একই রকম কিন্তু, মানে এখানে ডিজিজের। তবে এই যে লো রিস্কের ক্ষেত্রে, এখানে লো রিস্কের ক্ষেত্রে কিন্তু আমাদের রেডিও আয়োডিন অ্যাবলাশনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু হাই এবং ইন্টারমিডিয়েট রিস্ক যেটা আছে এর ক্ষেত্রে খুবই জরুরি। এই যে আমি এইখানে দিছি দেখেন, এবং ক্যান্সারের চিকিৎসা কখনো একজনে হয় না, এটা মাল্টিডিসিপ্লিনারি টিমের, মানে আপনি নিউক্লিয়ার মেডিসিনে যারা থাকবে, আপনার রেডিওলজিস্ট যারা থাকবে, আপনার অনকোলজিস্ট যারা থাকবে, ইএনটি সার্জন যারা থাকবে, জেনারেল সার্জন, এদের সবার ইনভলভমেন্টেই এই সিদ্ধান্ত নিতে হবে আমি ক্যান্সারের কমপ্লিট চিকিৎসাটা কিভাবে দিব। এখন ইন্ডিকেশন ফর রেডিও আয়োডিন অ্যাবলাশন, অপারেশনের পরে আমি কাদেরকে অ্যাবলাশন অবশ্যই দিব? হাই রিস্ক পেশেন্ট যেগুলো আছে, টিউমারের সাইজ 4 সেন্টিমিটার পাইছিলাম অপারেশনের সময় বা প্রি অপারেটিভলি, আমি অপারেশন করে দিছি, যদিও আমি পুরাটাই ফেলে দিছি আমি জানি, কিন্তু তারপর আমি অ্যাবলাশনে বলবো যান অ্যাবলাশন করবেন। গ্রস এক্সট্রা থাইরয়েড অপারেশন করার সময় স্ট্রেপ মাসেল ইনভলভ, আপনার স্টার্নোক্লেটোমাস্টোয়েড মাসেল ইনভলভ, ট্রাকিয়াতে ইনভলভ, আপনি এগুলা হইলে অবশ্যই রেডিও আয়োডিন অ্যাবলাশনে পাঠাবেন। লাংসে মেটাস্টেসিস অবশ্যই আমার অ্যাবলাশনে পাঠাইতে হবে। দেখেন এগুলো হচ্ছে ডেফিনিট, অবশ্যই আমরা পাঠাবো। এখন আরেকটা জিনিস হচ্ছে, এখন কাদের ক্ষেত্রে আমি একটু ডাউট করতে পারি পাঠাবো কিনা, কিন্তু আমাদের পার্সপেক্টিভে এটা এখানে বইও লেখা আছে যে এরকম হইলে তারপর আমরা পাঠাই দিব, এটা দিলেই ভালো। অ্যাগ্রেসিভ হিস্টোলজি আছে, মানে টল সেল, আপনি হিস্টোপ্যাথোলজি পাঠাইছেন, 10 দিন পরে আসলো টল সেল কার্সিনোমা, কলামনার সেল পেপিলারি কার্সিনোমা, এবং ডিফিউজ স্ক্লেরোজিং পেপিলারি ওয়াইডলি ইনভেসিভ ফলিকুলার কার্সিনোমা আসছে, এটা আপনি পাইছেন ওয়াইডলি ইনভেসিভ ফলিকুলার কার্সিনোমা, এক্সট্রা ক্যাপসুলার ইনভেশন আছে, মাল্টিপল লিম্ফ নোড আপনি পাইছিলেন, লার্জ সাইজের রিসেকশন করছেন, বড় একটা নেক নোড পাইছেন, আপনি কয়েকটা বিভিন্ন যে লিম্ফ নোড আপনি কয়েকটা মার্কিং করে আপনি 1 2 3 এরকম পাঠাইছিলেন, এগুলাতে দেখা গেল এগুলাতে পজিটিভ মেটাস্টেসিস বলছে, তখন এগুলার ক্ষেত্রে আমরা রেডিও আয়োডিন অ্যাবলাশন পাঠাই দিব। তার মানে এগুলো হচ্ছে ইন্ডিকেশন, অ্যাবলাশন কাদের দিব? হাই রিস্ক গ্রুপগুলা। হাই রিস্ক কারা? আমরা হচ্ছে আগে তো এই যে বলছি যে 4 সেন্টিমিটারের সাইজে এক্সট্রা থাইরয়েডাল ডিজিজ আছে, ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে, নেক নোড ইনভলভ, বিভিন্ন এগুলো আমরা সব ফেলবো। এখন কাদের আমাদের দরকার নেই, এখন আমরা কিন্তু এটা জানি না, অনেকেই আমরা জানি না, এই জন্য দেখা যায় আমরা দিই। এখন আপনি টোটাল থাইরয়েডেক্টমি করে দিছেন রোগীর অপারেশনের পরে, এখন রোগীর টিউমারের সাইজ হচ্ছে 1 সেন্টিমিটারের কম ছিল, ইউনিফোকাল মাল্টিফোকাল যেটাই হোক, কিন্তু সাইজ একদম খুব ছোট, মানে মাইক্রোকার্সিনোমা, পেপিলারি অর ফলিকুলার ভেরিয়েন্ট আসছে, কিন্তু আপনি টোটাল থাইরয়েডেক্টমি, আপনি কনফার্ম যে আপনি সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিচ্ছেন, কোনো এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন নাই। হিস্টোপ্যাথোলজিতে নো এনজিও ইনভেশন আছে, কোনো ধরনের আপনি ফলিকুলার কার্সিনোমা মিনিমালি ইনভেসিভ, মানে ভাস্কুলার ক্যাপসুলার ইনভেশন নাই, কোনো ধরনের রেডিও আয়োডিন অ্যাবলাশনের দরকার নাই। এটা যদিও এটা কিন্তু বইয়ের, আমরা অনেক কিছু করি কারণ আমাদের পার্সপেক্টিভ ভিন্ন, আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, আমাদের দেশের পার্সপেক্টিভ, রোগীদের বুঝার ব্যাপার স্যাপার, এগুলা রোগীদের আমি কাউন্সিল করলাম রোগীর অংশ, কিন্তু এটা হচ্ছে আইডিয়াল, যেটা মাইক্রোকার্সিনোমা থাকবে, কোনো এক্সট্রা থাইরয়েডাল ডিজিজ নাই, মানে হিস্টোপ্যাথোলজিক্যালি
এটার যে ভেরিয়েন্টটা থাকবে এটা খুব ভালো ধরনের ভেরিয়েন্ট, পেপিলার ফলিকুলার ভেরিয়েন্ট, এগুলার ক্ষেত্রে বা আমাদের মিনিমালি ইনভেসিভ ফলিকুলার কার্সিনোমা এগুলার ক্ষেত্রে রেডিয়েশন অ্যাবলেশন সাধারণত দরকার নাই। কিন্তু হাই রিস্ক বা ইন্টারমিডিয়েট রিস্ক যেগুলো আছে এগুলোকে আমরা অ্যাবলেশনে পাঠাবো। এখন এটা অনেক সময় আমরা অনেকেই জানি না, ইভেন আমিও এগুলা জানার আগে হয়তো ইএনটি পড়ছি অনেক কিছু, আমিও জানতাম না কিভাবে, কারণ আমরা অপারেশন করি, অপারেশনের পরে রোগী যখন আসে 3 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আমি বলি যান নিউক্লিয়ার মেডিসিনে চলে যান, ওইখানে চিকিৎসা দিবে আপনাকে। এখন ওরা কিভাবে দিচ্ছে, কিভাবে ফলো আপ করতেছে এটা কিন্তু না। এটা কিন্তু মডার্ন কান্ট্রিতে বা আপডেটেড যেই আপডেটেড না, আমরা যে ট্রিটমেন্ট মডেল বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এর মধ্যে কিন্তু এটা পড়ে না। আমার সবকিছু জানতে হবে। আমি সবার সাথে কমিউনিকেট করি, নিউক্লিয়ার মেডিসিন, রেডিয়েশন অনকোলজিস্ট, আমরা সবাই মিলে ইএনটি সার্জন জেনারেল সবাই মিলে এটা প্ল্যান করতে হবে কি কি দিব। এখন প্রসিডিউর, আমরা এই যে রোগীকে পাঠাই রেডিয়েশন অ্যাবলেশন কাদের দেয়া হয়? হেমিথাইরয়েডেক্টমিদের ক্ষেত্রে কি রেডিয়েশন অ্যাবলেশন? কখনো না। হেমিথাইরয়েডেক্টমি যদি ক্যান্সারের জন্য করা হয়, মানে টিউমার টিস্যু এত অর্ধেক টিস্যু রেখে কোনো হেমিথাইরয়েডেক্টমির পরে কিন্তু কোনো অ্যাবলেশন দেওয়া হয় না। এটা কিন্তু গ্রস কথা, এটা কিন্তু আপনারা কখনো বলবেন না। মানে আমি ক্যান্সারের জন্য যদি পেপিলারি মাইক্রোকার্সিনোমা বা লো রিস্ক গ্রুপের জন্য যদি হেমিথাইরয়েডেক্টমি করি, এর চিকিৎসা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি করার পরে চিকিৎসা হচ্ছে আমরা ফলো আপ করব, নাথিং এলস, আর কিচ্ছু না। এখন ঠিক আছে, এটার আগে আমি একটু বলে নিই, হেমিথাইরয়েডেক্টমি করার পরে এটার ফলো আপ যদি চিন্তা করি, এটা কিন্তু আমাদের লাইফ লং কিন্তু তার ফলো আপ করতে হয়। মানে একটা রোগী ক্যান্সার আসছে, আপনি রোগীকে কাউন্সিল করে, যেহেতু তার লো রিস্কের মধ্যে সে পড়ে, এই জন্য তাকে আপনি হেমিথাইরয়েডেক্টমি করে দিচ্ছেন, তাকে 6 to 1 ইয়ারলি লাইফ লং তাকে এটা ফলো আপ করতে হবে। মানে সরি, এটা এই 1 ইয়ারলি এটা তাকে প্রথমে এটা 1-2 বছর এটা করতে হবে। তবে সাপ্রেসিভ ডোজে এটা বলা হয়েছে, আমরা কিন্তু অনেক সময় সাপ্রেসিভ ডোজে আমরা দিয়ে দিই। সাপ্রেসিভ ডোজের এখন কোনো দরকার নাই। এটা যদি হেমিথাইরয়েডেক্টমি করে দেই, কোনো এটা খুব একটা ভ্যারি করে না। রোগীর প্রপার হচ্ছে প্রপারলি রোগীকে ফলো আপ করতে হবে। যদি কোনো ধরনের অপর পাশে না থাকে, তার দেখা যায় যে কখনো হেমিথাইরয়েডেক্টমি করার পরেও এক পাশের ক্যান্সারের জন্য যদি ওই লোবটা শুধু ফেলে দেই, তাহলে এটার প্রগনোসিস খুব একটা ভ্যারি করে না। এইজন্য তার কোনো সাপ্রেসিভ ডোজও দরকার নাই। অ্যাবলেশন প্রসিডিউর, এখন অ্যাবলেশন বলতেছিলাম যে টোটাল থাইরয়েডেক্টমির পরে আমরা জানলাম যে কাদের আমরা অ্যাবলেশন দিব। হাই রিস্ক গ্রুপ গুলোকে আমরা অ্যাবলেশন দিব। লো রিস্ক গুলোকে অ্যাবলেশন না দিলেও অনেক সময় চলে। কিন্তু আমরা অনেক দেই, ইনভেরিয়েবলি দেই। আমরা যেহেতু আমরা অপারেশনের সময় অনেক কিছু ডিসাইড করতে পারি না বা পরবর্তীতে এগুলো আমরা দিয়ে দিই। অ্যাবলেশন প্রসিডিউরটা কি? এই যে আমরা জানি যে রোগীকে বলে রোগী আমাকে ট্যাবলেট খাওয়াইছে। এটা কি দুই ধরনের, লিকুইড ফর্মে এবং ক্যাপসুল ফর্মেও। যে ক্যাপসুলটা আমরা খাওয়াই, এই যে আয়োডিন 131 যেটা, এটা লিকুইড এবং ক্যাপসুল ফর্মে। কিন্তু লিকুইডটা কম ইউজ হয়, কারণ ক্যাপসুলটা হ্যান্ডেলিং করতে সুবিধা, রোগীকে দেয়া যায়, রোগী খাইতে পারে, ডোজও ইয়া করাটা ইজি হয়। এখন এটার ডোজ কত? এই যে অ্যাবলেশনের ডোজ, এটা বলা হয় 1 থেকে 1.1 থেকে 3.7 জিবিকিউ। জিবিকিউ কি? গিগাবেক্রেল, এটা একটা একক, রেডিয়েশনের একক। জিবিকিউ 1.1 থেকে 3.7, মানে এটা হচ্ছে ইনিশিয়াল যে আমরা ডোজটা দেই এটা। এটাও বলা হয় যে 1.1 আমরা চেষ্টা করি আমরা লো ডোজে দিতে। সবসময় আমরা চেষ্টা করি। এটা ডিপেন্ড করে কি? এই যে তারা যখন পরবর্তীতে ইভালুয়েট করে যে অপারেশনের পরবর্তীতে অপারেশনটা আমি কোন ধরনের টিস্যু রেখে আসি নাই, তাইলে তার লো ডোজ লাগবে। আমি লিগামেন্টাম বেরিতে অল্প টিস্যু আছে, বা আমি একটু এই বেশি রেমনেন্ট রেখে আসছি, তাইলে তার ডোজটাও বেড়ে যাবে। এগুলা ডিপেন্ড করে কতটুকু আমি এই টিস্যু রেখে আসছি, বা রেমনেন্ট কিছু রয়ে গেছে, বা কোনো নেক নোড রয়ে বা কোনো কিছু যদি থেকে যায়, বা আমাদের ডিসটেন্ট মেটাসিস, এগুলো ডিপেন্ড করে তার ডোজটা আমরা কত দিই। তবে আমরা মিনিমাম ডোজ হচ্ছে 1.1 জিবিকিউ থেকে 3.7 জিবিকিউ। টিএসএইচ লেভেল আমি যখন অ্যাবলেশন দিব, আমাদের ধরেন আপনি একটু রেমনেন্ট একটু রেখে আসছেন অপারেশনের পরে, বা ইনসিডেন্টালি রয়ে গেছে। এখন এটা করার জন্য আমি যখন অ্যাবলেশন দিই, অ্যাবলেশন দিয়ে যে আমরা জানি থাইরয়েডকে হাঙ্গার করতে হয়। মানে যে বেডটাতে যেই রেমনেন্ট টিস্যু থাকে বা অল্প একটু সেল থাকে, হাঙ্গার করতে হয়। হাঙ্গার মানে কি? যে সেলগুলা ফলিকুলার যে থাইরয়েডের সেলের খাবার কি? আয়োডিন। তাকে ক্ষুধার্ত বানাইতে হবে। ক্ষুধার্ত কখন হবে সে? যখন তাকে থাইরয়েডকে স্টিমুলেট করে কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, যেটা পিটুইটারি থেকে আসে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এখন সে যখন স্টিমুলেট, মানে টিএসএইচ লেভেলকে হাই করে দিতে হবে। আমরা জানি কি নরমাল কি 0.3 থেকে 4 এমইউ পার লিটার, মিলি ইউনিট পার লিটার। এখন দেখেন 0.3 থেকে 4, এখন আমি দেখেন 4টা হচ্ছে আপার লেভেল, আমি 25 থেকে 30 বানাই ফেলতেছি। 25 থেকে 30 কখন হবে সে?
মানে টিএসএইচ লেভেলটা, মানে টিএসএইচ যত বেশি থাকবে সে কি করবে, ওই যে রেমনেন্টটা থাকে তাকে কন্টিনিউ বলতে থাকবে যে আপনি তাড়াতাড়ি হরমোন তৈরি করেন বা হরমোন তৈরি করেন। হরমোন তৈরি করার জন্য সেই রেমনেন্ট সেলগুলা সে কি করবে, তার দরকার খাবার দরকার। আমরা হরমোনের জন্য যে উপাদান, উপাদান হচ্ছে আয়োডিন। সে আয়োডিন কই পাবে? এখন তখন তাকে যখন হাঙ্গার করতে পারবো, তারাও ক্ষুধার্ত থাকবে সেলগুলা। তখন আমরা যদি ওই যে ক্যাপসুলটা খাওয়া দিই, দ্রুত সে ওই আয়োডিন গুলো আপটেক করে, এবং আপটেক করার পরে এটা তো বিষাক্ত আয়োডিন, দিলে দেখা যায় সেলগুলা ডিস্ট্রাকশন হয়ে যায়। এটাই হচ্ছে মানে আইডিয়াল এটার সিস্টেমটা আরকি। সো থাইরয়েডকে কত 25 থেকে 30, এটা কিন্তু ভাইভাতে ধরা হয় যে লেভেলটা কত এবং আয়োডিনের ডোজ কত, রেডিও আয়োডিনের ব্লাড এটা 1.1 থেকে জিবিকিউ থেকে 3.7, আর থাইরয়েড টিএসএইচ লেভেলটাকে 25 থেকে 30 করতে হবে। এখন এখন আমি যে টিএসএইচ আমি কিভাবে বাড়াবো? অপারেশন করে দিছেন আপনি, আমি ফলো আপ কিন্তু পরে বলবো। আপনি অপারেশন করে দিছেন, টিএসএইচ কি বাড়বে? এখন কিন্তু মডার্ন যে প্রসেস, যে রিকম্বিনেন্ট হিউম্যান টিএসএইচ, মানে বাইরে থেকে আপনি টিএসএইচ এনে তার শরীরে ঢুকাই দিবেন ইনজেকশনের মাধ্যমে। রিকম্বিনেন্ট, এটা নতুন তৈরি করা রিকম্বিনেন্ট হিউম্যান টিএসএইচ আমি ইনজেকশনের মাধ্যমে আমি তার বডিতে দিব। টিএসএইচ টা দিলে টিএসএইচ লেভেল কিন্তু বেড়ে যাবে। মানে আমরা জানি কি টিএসএইচ কখন বাড়ে? যখন বডিতে থাইরয়েড থাকে না, মানে থাইরয়েড হরমোন থাকে না, তখন টিএসএইচ থাকে। এখন থাইরয়েড হরমোন না রাইখা উইথড্রয়াল করে, মানে টোটাল থাইরয়েডেক্টমি করার পরে সে তো এমনি হরমোনাল আর থাকে না 4 সপ্তাহ পরে। তখন সে ক্ষুধার্ত হবে, আস্তে, আস্তে সে টিএসএইচ বাড়বে। এটার একটু ব্যাড কিছু সাইড ইফেক্ট আছে। এইজন্য আমরা নতুন মডালিটিস হচ্ছে তাকে হরমোন তার নরমালও থাকলেও তার যদি আমরা ইনজেকশন টিএসএইচ টা বাইরে থেকে দেই, অটোমেটিক্যালি সে সেলগুলোকে হাঙ্গার করতে পারে। এইজন্য বডিতে, এইজন্য রিকম্বিনেন্ট হিউম্যান টিএসএইচ ইনজেকশন আর হচ্ছে থাইরয়েড, এই দুই ভাবে আমরা টিএসএইচ লেভেলটাকে হাই করতে পারি। মানে আমরা জানি যে রোগী করার পরে আমরা কি সাথে সাথে আমরা 4 সপ্তাহ পরে পাঠাই। কারণ বডিতে কিন্তু রিজার্ভ থাকে 4 সপ্তাহ থাইরয়েড হরমোনটা, টোটাল থাইরয়েডেক্টমি করার পরেও 4 সপ্তাহ পরে ওই যে ওইখানে পাঠাই। এখন যদি দেখা যায় রোগীকে আমরা 4 সপ্তাহ পরে পাঠাইতে পারতেছি, 4 সপ্তাহ পরে গেছে রুগী আপনার, তার অনেক দূরে, সে বলল যে স্যার আমি তো 4 সপ্তাহ পরে আসতে পারবো না, আমার আরো 5-6 মাস টাকা পয়সা নিয়ে আসতে হবে। তখন আমি কি করব? দেখেন থাইরয়েড হরমোন, তখন আমি কি করি, ছুটির সময় আমরা কি করি, রুগীকে লিওথাইরোনিন একটা পাওয়া যায়, মানে যেটাকে আমরা T3 বলি। এটা হচ্ছে 20 মাইক্রোগ্রামের ট্যাবলেট। এটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। এটা আমরা করি লিওথাইরোনিন। এটা ট্যাবলেট, এটা হচ্ছে, এটা হাফ লাইফ যেহেতু কম, এটা দেখা যায় যে এটা যদি আমরা দিয়ে দেই, কারণ থাইরয়েডের হরমোন বডিতে থাকলে, এটা কিন্তু আমরা থাইরয়েডের হরমোন আর যদি আমরা বডিতে থাকে তখন মানে থাইরয়েড হরমোনটা উইথড্র করতে হয়। এটা যে হাফ লাইফ মানে 14 দিন আগে উইথড্র করলেই হয়ে যায় এটা লিওথাইরোনিন দিলে। এখন যদি আমি চিন্তা করি আমাদের দেশে থাইরক্স ট্যাবলেট পাওয়া যায়। আমি রোগী চলে গেছে, আমি তাকে কি করলাম, ছুটির সময় থাইরক্স 4টা ট্যাবলেট দিয়ে দিলাম। মানে সাপ্রেসিভ ডোজে দিয়ে রাখতেছি। এখন রোগীর 6 মাস পরে সে অ্যাবলেশন করবে। ততদিন কি সে হরমোন ছাড়া থাকবে? রোগী হরমোন ছাড়া থাকলে রোগী পাগল হয়ে যাবে। কারণ রোগী যদি আমরা থাইরয়েডেক্টমি করে দিছি, তার 4 সপ্তাহ পরে তাকে কোন ধরনের হরমোনাল সাপ্লিমেন্টেশন দিচ্ছি না। তাহলে কিন্তু রোগীর হাইপোথাইরয়েডিজম যে লেভেল হবে, রোগীর বিভিন্ন ধরনের সমস্যা শুরু হবে। এইজন্য আমরা ওই ছুটির সময় আমরা অনেক সময় থাইরক্স ট্যাবলেট দিয়ে দেই, এবং সেটা কি করতে হয়, ওই থাইরক্স ট্যাবলেটটা পরবর্তীতে যেগুলা থাকে এগুলা 4 সপ্তাহ আগে বন্ধ করতে হয়। 4 মানে 28 দিন আগে। হুম? 4 সপ্তাহ আগে বন্ধ করি। বন্ধ করার পরে আমরা 2 সপ্তাহ আমরা ওই যে T3 খাওয়াই। এটা নিয়ম। বা 14 দিন। এটা আমরা আমাদের দেশে আমরা 4 সপ্তাহ পর আগে বন্ধ করে দিয়ে ওইটা আমরা 4 সপ্তাহ ইন্টারভ্যাল রেখে পরে আমরা অ্যাবলেশনটা দিই। কারণ থাইরয়েড বডিতে থাকলে, হরমোন বডিতে থাকলে তার টিএসএইচ স্টিমুলেট হবে না। মানে মেইন প্রিন্সিপাল হচ্ছে তাকে টিএসএইচ লেভেলটাকে বাড়ায় তারপরে করতে হবে। এটা এখন যেভাবে করি না কেন। এটা হচ্ছে আমরা করি হচ্ছে 2 ভাবে। একটা হচ্ছে রিকম্বিনেন্ট, 2 টা কথা মনে রাখেন। রিকম্বিনেন্ট টিএসএইচ দিয়ে, এটা আপনারা পড়বেন তাইলে ইজি হবে। এটা কিন্তু কথাটা হয়তো আমার কঠিন হচ্ছে মনে হচ্ছে। কিন্তু এটা একটু মনে রাখলে, রিকম্বিনেন্ট টিএসএইচ দিয়ে আমরা টিএসএইচ, কারণ আমাদের টিএসএইচ যদি স্টিমুলেটেড না থাকে, বেশি লেভেলের না থাকে, তাইলে যে থাইরয়েডের রেমনেন্ট টিস্যু থেকে যায় তারা হাঙ্গার থাকে না। এইজন্য হাঙ্গার করার জন্য টিএসএইচ বাড়াইতে হয়। এটা বাড়ানোর প্রসেস হচ্ছে 2 টা। একটা হচ্ছে রিকম্বিনেন্ট টিএসএইচ আমরা বাইরে থেকে সাপ্লাই দিতে পারি ইনজেকশনের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে থাইরয়েড হরমোন আমরা দিব না। যখন দিব না, বডির যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তার বডিতে কম আছে থাইরয়েড হরমোন, টিএসএইচ অটোমেটিক্যালি পিটুইটারি টিএসএইচ বাড়াই দিতেছে, বলতেছে যে আপনি স্টিমুলেট, তখন টিএসএইচ লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। এই 2 প্রসেসে করা হয়। এখন এই যে প্রিফারেন্স কাদের, এটা কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েট জাস্ট অনলি ফর ইএনটি,
যারা ইএনটি তে পোস্ট গ্রাজুয়েট করতেছেন কাদের রিকম্বিনেন্ট টিএসএইচ দিব? দেখেন এখন যাদের পিটুইটারি কোনো সমস্যা আছে পিটুইটারিতে মানে টিএসএইচ সে তৈরি করতে পারে না প্রপারলি, তাকে কিন্তু রিকম্বিনেন্ট টিএসএইচ দিতে হবে। তাকে ওই যে লিভোথাইরক্সিন দিলে হবে না। এগুলা কিন্তু শর্ট নোটে রিকম্বিনেন্ট টিএসএইচ এটা কিন্তু আসতে পারে। শর্ট নোটে রিকম্বিনেন্ট টিএসএইচ কাদের দিব আমরা? যারা হাইপোপিটুইটারিজম, হার্ট ডিজিজ, কারণ আমরা জানি থাইরক্সিন ট্যাবলেট যেটা থাকে সেটা ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হইতে পারে। সাইকিয়াট্রিক ডিস্টারবেন্স, যাদের সাইকিয়াট্রিক আগে থেকে সাইকিয়াট্রিক ডিস্টারবেন্স আছে, এখন তাকে যদি আমি ওই যে হরমোন উইথড্র করে টিএসএইচ কে বাড়াইতে যাই তখন তারা এই যে সাইকিয়াট্রিক ইয়াগুলো আরো বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য এগুলোর ক্ষেত্রে রিকম্বিনেন্ট টিএসএইচ টা আমরা পরে দিব। হ্যাঁ, রিকম্বিনেন্ট টিএসএইচ টা আমরা প্রিফারেন্স হিসেবে রাখবো। এখন এটা জিজ্ঞেস করা হইতে পারে, এটা আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না, এটা বই পড়ে আমরা জানছি যে ইনজেকশন অফ, কারণ এটা আমরা প্র্যাকটিস না, এই যে রিকম্বিনেন্ট টিএসএইচ এটা কিভাবে দেয়, এটা 0.9 মাইক্রোগ্রাম, এটা হচ্ছে আইএম ইনজেকশন দেয়া হয় ইন্ট্রামাসকুলার। এটা কিন্তু উন্নত দেশে এটা করা হয়। কোথায় দেয়া হয়? বাটকে প্রথম এবং সেকেন্ড দিন দেয়া হয়। তারপর সাধারণত এটা যখন দিয়ে তৃতীয় দিনই অ্যাবলাশন করে দেয়া হয়। এটার কিছু সাইড ইফেক্ট আছে, এই যে মায়ালজিয়া, নশিয়া, হেডেক, এগুলা হয়। এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট টিএসএইচ একটা শর্ট নোট হিসেবে থাকতে পারে। রিকম্বিনেন্ট হিউম্যান টিএসএইচ এটা কিন্তু শর্ট নোট হিসেবে থাকতে পারে। এখন এই যে আমরা পাঠাই, ফলো আপে রোগীকে পাঠাই, এখন কি সব রোগীকে প্রি অ্যাবলাশন রেডিও আইসোটোপ স্ক্যান করেন রোগীকে? আমরা কিন্তু ডায়াগনোসিস যে আমরা রোগীকে পাঠাইছি নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে, এখন ওইখানে বা আমিও অপারেশন করার সময় আমার কাছে মনে হয়েছে যে কিছু টিস্যু রয়ে গেছে বা আমরা প্রিজার্ভ করার জন্য কিছু ভাইটাল স্ট্রাকচার প্রিজার্ভ কিছু টিস্যু রাখছি। এখন আমরা অনেক সময় ওগুলা কি পরিমাণ আমরা রাখছি, যেহেতু আমরা যে রেডিও এই অ্যাবলাশন দিব এটার যে ডোজটা আমরা সিলেক্ট করার জন্য আগে একটা ডায়াগনস্টিক স্ক্যান করতে হয় যে কোন কোন জায়গায় রেমনেন্টটা রয়ে গেছে। এখন আমরা এটা যদি করি, আমরা ইউজুয়ালি আমরা করি না, নট রুটিনলি ইন্ডিকেটেড। যদি আমি মনে করি সব থাইরয়েড ফেলে দিছি, আমরা করি না। কখন করে? যখন তাদের মনে হবে যে কিছু থাইরয়েড রয়ে গেছে কিনা, তখন আমরা করি। তবে আমরা কিন্তু এই ডায়াগনস্টিক স্ক্যানের কিন্তু ডোজও কম। এটা আমরা কি করি, টেকনিশিয়াম যে পারটেকনেট থাকে এটা 99 যেটা থাকে টেকনিশিয়াম 99 এটা দিয়ে আমরা করতে পারি, অথবা আয়োডিন 123 যেটা আছে এটা দিয়ে আমরা ইউজুয়ালি করি। এটা করার উদ্দেশ্য কি? কারণ যেহেতু আমরা পরবর্তীতে আবার এই 131 দিয়ে অ্যাবলাশন দিব, সো এটা আগে দিলে পরবর্তীতে তার ওই যে ডোজের পরিমাণটা বাড়াইতে হয় না। এই জন্য মানে আমরা টেকনিশিয়াম 99 অথবা 123 যেটা নিউক্লিয়ার মেডিসিন এটা দিয়ে কিন্তু করে, মানে একটা প্রি অ্যাবলাশন স্ক্যান করে। আমি পরে শর্টে আমি ফলো আপ গুলো প্রোটোকলটা বলে ফেলবো। এখন আমরা কখন অ্যাবলাশন করার পরে অ্যাবলাশন করে দিলাম, আমরা টোটাল থাইরয়েডেক্টমি করার পর তো আমরা অপরে হরমোন দেই না, রোগীকে হাঙ্গার রাখি যাতে টিএসএইচ টা বাড়ে। তারপরে আমরা পাঠাইছি, অ্যাবলাশন করে দিছি, করার পরে তৃতীয় দিন থেকে 1 থেকে 3 দিন পরেই আমরা আবার থাইরয়েড হরমোন তাকে যেটা থাকে সাপ্রেসিভ ডোজে, অনেক সময় এই সাপ্রেসিভ ডোজে আমরা থাইরয়েডটা দিয়ে দিই। এখন এই যে অ্যাবলাশন করার আগে রোগীকে আমাদের কি বলতে হবে? ছুটি যখন রোগী যায় যখন বাড়িতে, আমরা ছুটি দেওয়ার সময় রোগীকে টোটাল থাইরয়েডেক্টমি করার পর বলে দেই আপনি 4 সপ্তাহ পরে আসবেন। 4 সপ্তাহ পরে যদি আমার অ্যাবলাশনের ইন্ডিকেশনের মধ্যে পড়ে 4 সপ্তাহ পরে আপনি আসবেন। আসার সময় আপনি আসার পরে নিউক্লিয়ার মেডিসিনে যেয়ে অ্যাবলাশন নিবেন আপনি। এই সময় আপনি আয়োডিনযুক্ত লবণ কম খাবেন। আপনি অন্তত এগুলোর পরিমাণ কম খাবেন এবং 1 থেকে 2 সপ্তাহ আগে সম্পূর্ণ বন্ধ করে দিবেন। আপনি যদি অ্যামাইডন বিভিন্ন ট্যাবলেট এগুলা পায়, কোনো কন্ট্রাস্টের কোনো ইয়ে থাকে তার এক্সট্রা টেক্সট্রা এগুলো করতে হয় আয়োডিন যুক্ত, এগুলা সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। সল্টেড ফিশ, লবণযুক্ত খাবার, সামুদ্রিক মাছ, এগুলো আমরা টোটালি বলবো অ্যাভয়েড করতে তার অ্যাবলাশনের আগে। এটা রোগীকে আমরা বলে দিব, বলতে হবে। এটা কিন্তু রোগী প্রিপারেশন বলতে হবে তাকে বাড়ি থেকে। তারপরে সে কি করবে অ্যাবলাশনের জন্য, এগুলা যখন হবে তার আসার পর টিএসএইচ যখন আমরা টিএসএইচ লেভেল দেখি যে 25 থেকে 30 এর মধ্যে হয়ে গেছে, তার টিএসএইচ হাঙ্গার আছে, তার আমরা স্ক্যান টেন করে আমরা রেমনেন্ট অ্যাসেস করলাম, ডোজ কতটুকু দিব সিলেক্ট করে ফেললাম। এইবার আমি রোগীকে কি করলাম, রোগীকে ভর্তি দিলাম হসপিটালে। আমরা নিউক্লিয়ার আমরা কি করি অ্যাবলাশন কিভাবে দেই এটা কিন্তু আমরা অনেকে জানি না। তাকে আমরা রোগীকে রাখি, রোগীকে একটা আলাদা একটা রুমে, আইসোলেশন একটা রুমে আমরা রাখি। এখানে আমরা কিছু প্রোটেকশন ইস্যু আমাদের এখানে আছে। তবে এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু প্রেগন্যান্সি ল্যাকটেশনের সময় আমরা অ্যাবলাশন করি না। এটা অসুবিধা কি? এটা বাচ্চার ক্ষতি হয়, ল্যাকটেশনে যেহেতু হয় তার ব্রেস্ট ফিডিং এর সাথে এটা যাইতে পারে। এবং অ্যাবলাশনের পরে এটা মনে রাখতে হবে 6 মাস পর্যন্ত, রোগী অ্যাবলাশনের পরে বলি যে 6 মাস আপনি গর্ভধারণ করবেন না।
6 মাস রোগীকে বলি 6 মাস পরে আপনি গর্ভধারণ করবেন। পেশেন্টকে বলি, মেল পেশেন্টকে বলি আপনি 4 মাস অন্তত আপনি বাচ্চা হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না। 4 মাস পর থেকে তাকে মানে এই পেশেন্টকে ফাদারিং তার যে করবে 4 মাস পরে সে করবে। এগুলো হচ্ছে প্রোটেকশন ইস্যু হিসেবে তাকে আমরা এডভাইস করে দেই। এখন হসপিটালে যখন থাকে অ্যাবলাশন কিভাবে করে এটা আমরা অনেকে জানি না। রোগীকে একটা রুমে বন্দি রাখে, রোগীকে ক্যাপসুল খাওয়ায় দেওয়া হয়। 1.1 দেই আর 3.7 দিই। রোগী থাকার পরে সে এখানে বসে, রোগীর ওইখানে কোনো ভিজিটর এলাও না। ভিজিটর যদি থাকে সে 6 মিটার দূর থেকে তার যে থাকে সে বাইরে থেকে জানালা দিয়ে বা দূর থেকে তাকে দেখবে। তার সাথে কথা বলবে বা খাবার দিলেও দূরে দিয়ে যাবে এইভাবে। তার কাপড়-চোপড় রোগী নিজেই ধুবে বা ক্লদিং এবং খুব আলাদাভাবে বা নিজেও যদি না ধোয় বা করে খুব আলাদাভাবে সেপারেটলি করতে হবে। অন্য কাপড়ের সাথে করা যাবে না। এখন এটা করার পরে রোগীকে বলতে হবে যে আপনি যখন যেই বাথরুম ইউজ করবেন আপনি ডাবল ফ্লাশ দিবেন। মানে আমরা তো একটা ফ্লাশ দিই। কারণ তার এগুলা ফিসেস এবং যে মিকচুরেশন হয়, ইউরিনেশন এর মাধ্যমে কিন্তু এই রেডিয়েশন এগুলা এই ক্যাপসুল খাওয়ার পরে বের হয়। এইজন্য ডাবল ফ্লাশ করতে হয় টয়লেট। ভালো করে কাপড় ভালো করে আলাদাভাবে পরিষ্কার করতে হয়। তার খাবারের বাটি, খাবারের প্লেট সব আলাদা তার করতে হয়। রোগীকে বলতে হবে আপনি একা শোবেন। হসপিটালে সাধারণত ২-৩ দিন থাকে। ৩ দিন আমরা ইউজুয়ালি রাখি অনেক সময়। এখন তারপরেও আরো ৩-৪ দিন থাকে। অন্তত ৭ দিন পর্যন্ত তাকে আমরা সেফটি এই যে মেজারটা এগুলা নিতে হয়। আলাদা ঘুমাবে সে, আলাদা প্লেট ব্যবহার করবে। পায়খানা করলে ২ বার সে ফ্লাশ করবে। তাকে এবং রোগী যখন ছুটি হবে, রোগীকে যাওয়ার সময় আমরা বলে দেই যে আপনি যখন যাবেন, আপনি প্রাইভেট গাড়ি থাকলে আপনি সেটা ইউজ করেন। আপনি রোগীকে এবং আপনার সাথে বাচ্চা রাখা যাবে না। আপনার যদি কোনো গর্ভবতী কেউ থাকে, তাদের সাথে আপনার রাখা যাবে না বা তাদেরকে পাশে বসানো যাবে না। তাদেরকে নিয়ে যাওয়া যাবে না। আপনি পাবলিক ট্রান্সপোর্ট এ যাবেন না। এগুলা বলে দিতে হবে। এই কথাগুলা কিন্তু আমরা জানি না, আমাদের জানতে হবে যে রোগীকে আমরা কি এডভাইস দেই। এটা সাধারণত যেহেতু নিউক্লিয়ার মেডিসিন এটা ডিল করে আমরা অনেকেই জানি না। এটা করতে হবে এবং ৭ দিন পর্যন্ত বাসায় যেয়েও তাকে এই কিছু মেজার অন্তত ৩ থেকে ৭ দিন এটা রাখতে হয় এরকম। এখন আমরা বললাম যে অ্যাবলাশন আমরা দেই। অ্যাবলাশন এর কিন্তু কিছু টক্সিসিটি আছে। এই যে আমরা বলি যে নো ইন্ডিকেশন আমরা কেন অ্যাবলাশন দেই না? আমরা সব রোগীকে দিলে ক্ষতি কি ছিল? এটা বলতে পারি। তার তো ক্যান্সার হওয়ার চান্স কম থাকতো। কিন্তু আমরা দেই না কারণ এটা টক্সিসিটি কিছু আছে। কি টক্সিসিটি? তার নেক ডিসকমফোর্ট হয় সোয়েলিং কারণ ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়। কিছু তার এই রেমনেন্ট থাকলে এগুলা থাকলে অনেক সময় নেকটা ফুলে যায় এটা খাওয়ার পরে। রোগীর খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। নসিয়া হয়। রেডিয়েশন মানেই তার এগুলা আপটেক হয় অনেক সময় স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে। তার সাইলাইডেনাইটিস হয়। ইউজুয়ালি প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায়, রোগীর ব্যথা হয়। মুখ শুকায় যায়, জেরোস্টোমিয়া হয়। চোখ ল্যাক্রিমাল গ্ল্যান্ড ডিসফাংশন হয় কিছু। তার সিস্টাইটিস হয় কারণ এটা কিন্তু তার মিকচুরেশনের মাধ্যমে পাস হয়। সিস্টাইটিস হয়, গ্যাস্ট্রাইটিস হয়। তার এটা লং টার্ম এর জন্য তার বোন ম্যারো সাপ্রেশন হয়। এটা রেডিয়েশন এগুলো সব মোটামুটি রেডিয়েশনের কমনই থাকে। পুরুষদের যদি থাকে তারপর স্পার্ম কাউন্ট কমে যায়। এজন্য তাকে কিন্তু ওই যে ৪ মাস আমরা বলি এইজন্যই তার স্পার্ম কাউন্টও কম থাকে। তাকে রিডাকশন অফ স্পার্ম কাউন্ট এটা হয়। ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় মিসক্যারেজ হয়। তার দেখা যায় যে বাচ্চা যদি গর্ভাবস্থায় থাকে বা পরবর্তী ৬ মাসের মধ্যে সে প্রেগন্যান্ট হয়। এই যে ৬ মাস যে আমরা ডিলে করতে বললাম কারণ হচ্ছে তার মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। তারপরে তার মেনস্ট্রুয়াল সাইকেলও কিছুদিন অ্যাবনরমাল থাকতে পারে। তারপরে তার যেহেতু আ হাইপোথাইরয়েডিজম কনস্টিপেশন হয় অনেক সময়। তারপরে লাংস এ যেহেতু আমরা এই অ্যাবলাশন হয়, অনেক সময় লাংস মেটাস্টেসিস থাকলে পালমোনারি ফাইব্রোসিস হয়ে যায়। পরবর্তীতে আমরা এগুলা পাই। লিউকেমিয়া হয়, সেকেন্ড ক্যান্সারও হইতে পারে। এবার আমরা এটা বলতে পারি যে এগুলো আমরা এভয়েড করব কিভাবে? আমরা যে হইছে, আমরা হাউ টু রিডিউস দিস টক্সিসিটিস এগুলো আমরা কি করব? আমরা রোগীকে তখন এগুলা কিন্তু যখন অ্যাবলেটিভ রোগীদের আমরা বলি যে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন। আপনি ঘন প্রস্রাব করবেন। পানি খাইলে বেশি মিকচুরেশন হবে। বেশি এগুলো ফিসেস এর মাধ্যমে বাউল অ্যাক্টিভিটি রেগুলার করার মাধ্যমে আস্তে তার এগুলা দ্রুত তার বডি থেকে ক্লিয়ার হয়ে যাবে। যত দ্রুত বডি থেকে ক্লিয়ার হবে তার সারাউন্ডিংস তার নিজের শরীর থেকেও যে অ্যাডভার্স ইফেক্ট গুলো এগুলো দ্রুত কমে যাবে। কারণ এটা খাবার হচ্ছে শুধু থাইরয়েডের। বাকিকে দিয়ে লাভ নাই। বাকিকে দিলে আরো সমস্যা হবে। থাইরয়েডের অ্যাবলেশন নিয়ে নিছে, থাইরয়েড অটোমেটিক্যালি সে ধ্বংস হয়ে যাবে। বাকিটা এইজন্য আমাদের বডি থেকে ক্লিয়ার করতে হবে। এজন্য বেশি পানি খাইতে হবে, প্রস্রাব করতে হবে ঘন বেশি পানি খেলে বাউল অ্যাক্টিভিটি রেগুলার রাখতে হবে। এইবার এখন এটা কিন্তু অনেকে আমাকে আগেও একটা ক্লাসে বলা হয়েছিল যে ফলো আপ কি? একটা রোগীর আমরা কি ফলো আপ করব? এখন দেখেন একটা রোগীর যদি আমি ফলো আপে চিন্তা করি ফলো আপ আমরা কি করি? ফলো আপ যখন আমরা করব আমি ১ম থেকে একটু বলি। রোগীকে যখন আমরা ছুটি দিব, আমরা দেখেন যখন একটা থাইরয়েডের অপারেশন করি আমরা কি করি? ২ দিন হসপিটালে রাখি, ২ দিন পরে ছুটি দিয়ে দিই। ছুটি দিয়ে আমি কি বলি? আপনি ৭ দিন পরে আসবেন, সেলাই কাটাবেন।
আমি কিন্তু এটা মৌখিক ভাবে বলতেছি। 7 দিন পরে আসবেন, সেলাই কাটাবেন। আমি কিন্তু ছুটির সময় কিন্তু কখনো যে চিকিৎসা দেই, ওখানে অনেক কিছু দেই, পেইন কিলার দেই, অ্যান্টিবায়োটিক দেই। ওইখানে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন যারা ইএনটি পোস্ট গ্রাজুয়েট করতেছেন। আমরা আমরা কি দিব এখানে, যখন ছুটি দিব আমরা অ্যান্টিবায়োটিক, বিভিন্ন পেইন কিলার, বিভিন্ন কিছু দেই। আমরা কিন্তু কোনো হরমোন দিয়ে দেই না। কারণ রোগীর 4 সপ্তাহ পর্যন্ত বডিতে রিজার্ভ থাকে। টোটাল থাইরয়েডেক্টমি করার পরেও 4 সপ্তাহ কোনো ধরনের যে আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসার পরে আমরা ওই অনুযায়ী যদি ম্যালিগন্যান্সি হয় ওই অনুযায়ী ওইভাবে দিতে হয়। এখন আমরা কোনো হরমোন দিয়ে দিব না। তাকে ছুটি দিয়ে দিব। 7 দিন পরে এসে সে সেলাই কাটায় যাবে। 4 সপ্তাহ পরে রোগীকে আমরা বলবো যে আপনি 4 সপ্তাহ পরে রোগীকে বলবো নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে সে রেডিও অ্যাডেনো অ্যাবলেশনে সে যদি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাকে আমরা আসতে বলি। এখন ওইখানে করার পরে ওরা কি করে? ওরা করার পরে ওইখানে যদি ওরা মনে করে যে রোগীকে স্ক্যান করতে হবে, মানে রোগীর যদি কোনো গ্রস থাকে টিস্যু, বা আমাদের যদি মনে হয় যে অনেক সময় ওরা ডায়াগনস্টিক স্ক্যান করে। অনেক সময় অনেক সময় লেভেলটা দেখে যে আপনার টিএসএইচ লেভেলটা কি আছে প্রিওপারেটিভলি, মানে সে থাইরয়েডের জন্য থাইরয়েড হাঙ্গার হইছে কিনা। টিএসএইচ লেভেল দেখে প্রয়োজন হইলে থাইরয়েড স্ক্যান করে, প্রয়োজন না হইলে থাইরয়েড স্ক্যান করে না। তারপর হচ্ছে অনেক সময় প্রিওপারেটিভলিও টিজিটা দেখে, কারণ টিজি থাকা মানে হচ্ছে টিজি থাকা মানে হচ্ছে যে তার বডিতে কিছু থাইরয়েড টিস্যু রয়ে গেছে নরমাল লেভেল, এটাও করা হয় অনেক সময়। এবং তার পরবর্তীতে যদি ক্রাইটেরিয়া ফুলফিল তাকে স্ক্যান করা হয়। এখন রোগীকে যখন অ্যাবলাশন করা হলো, কোন ডোজে করা হয়? যে 1.1 থেকে 3.7 গিগাব্যাক্টেরিয়াল ডোজে করা হয়। করার পরে ওই যে 3 দিন ওইভাবে আলাদা ক্যাপসুল রাখে, আলাদা রুমে রাখে। রাখার পরে তাকে যখন ওইখানে রাখার পরে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং এটা করার পরে ৩য় দিন থেকেই তার থাইরয়েড যে আগে যেহেতু খাইতো না, তার পরবর্তীতে থাইরক্সিন যে ট্যাবলেট তাকে সাপ্রেসিভ ডোজে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে রোগী পরবর্তীতে ফলো আপে আসে। ফলো আপ শিডিউলটা কি? ফলো আপ শিডিউল হচ্ছে নরমালি ইনভ্যারিয়েবলি আমরা থাইরয়েডের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর পর আমরা রোগীকে ফলো আপ করি। এগুলো হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, লো রিস্কের ক্ষেত্রে একটু পরে হইলেও হয়। হাই রিস্ক এগুলোর ক্ষেত্রে সবাইকে আমরা 6 থেকে 1 বছর পর ফলো আপ করি। এখন এটা বলা হয় যে ফলো আপের জন্য ইনভেস্টিগেশন কি? মনে রাখবেন, ফলো আপের থাইরয়েড এই যে ক্যান্সারের মার্কার কি? ফলো আপের সেরাম টিজি, থাইরোগ্লোবুলিন। কারণ থাইরোগ্লোবুলিন একটা গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে এটা এই যে সেরাম থাইরোগ্লোবুলিন থেকে, এটা শুধু থাইরয়েড ফলিকুলার সেলে যে থাকে এখান থেকে তৈরি হয়। এই জন্য টিজি লেভেলটা আমরা মেজার করি। যেহেতু থাইরয়েড ফেলে দিলে তার বডিতে থাইরোগ্লোবুলিন লেভেল থাকার কথা না। থাইরোগ্লোবুলিন লেভেল কিন্তু যদি 1 ন্যানোগ্রামের কম থাকে তাহলে, সরি, মাইক্রোগ্রামের কম থাকে তাহলে, পার লিটারের কম থাকে তাহলে নন ডিটেক্টেবল আমরা ধরি। টিজি লেভেল যেটা থাকে, যেহেতু আমরা থাইরয়েড ফেলে দিছি, তার টিজি থাকার কথা না বডিতে, বা আমরা পরবর্তীতে অ্যাবলেশন করছি, টিজিতে তার আনডিটেক্টেবল বা খুবই কম থাকার কথা। সো টিজিটা হচ্ছে থাইরয়েড মার্কার। পোস্ট অপারেটিভ ফলো আপের জন্য টিজিটা হচ্ছে থাইরয়েড মার্কার। আর কি আমরা করি পোস্ট যখন ফলো আপে আসে? আল্ট্রাসাউন্ড, নেক আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ড এটা বলা হবে, এই আল্ট্রাসাউন্ড কি সবাই করতে পারে? নো। এটা হচ্ছে যারা থাইরয়েড ক্যান্সার সম্পর্কে জ্ঞান রাখবে এবং এটার ব্যাপারে স্পেসিফিক্যালি সে জানবে, যারা প্রফেশনাল এইরকম আল্ট্রাসোনোগ্রাফি যারা করবেন, ওইরকম কাউকে দিয়ে এই আল্ট্রাসাউন্ডটা করতে হবে। কারণ যদি খুব ছোট টিস্যু থাকে, এটা যেহেতু ওই নরমাল স্ক্যানে যারা নরমাল আল্ট্রাসোনোগ্রাফি করে তাদের দ্বারা এটা ডায়াগনোসিস করা যাবে না। এই জন্য প্রফেশনাল এবং যারা থাইরয়েড ক্যান্সার সম্পর্কে জানা থাকবে তাদেরকে দিয়ে আল্ট্রাসাউন্ডটা করাইতে হবে। অনেক সময় আমরা ডায়াগনস্টিক স্ক্যান করি। ডায়াগনস্টিক স্ক্যান কি দিয়ে করি? আমরা অনেক সময় ওই যে লো ডোজে 200 মেগাবেক্রেল যেগুলা দিয়ে আমরা করে অনেক সময় ক্যাপসুল খাওয়া করি। আর হচ্ছে টিএসএইচ লেভেল আর FT4 দেখি। টিএসএইচ লেভেলটা কেন দেখি? টিএসএইচটা সাপ্রেসিভ ডোজে আছে কিনা। মানে এটা আমরা জানি 0.3 থেকে 4 পর্যন্ত নরমাল লেভেল। আমাকে সব সময় 0.1 এর কম রাখতে হবে। 0.1 এর আমরা কম রাখার চেষ্টা করি। এই জন্য আমরা টিএসএইচ লেভেলটা দেখি। T4টা কেন দেখি? যে আমরা যে কমাইতে যাইয়া আমরা T4 এর লেভেল কি বাড়াই দিছি কিনা। হরমোন যেহেতু ট্যাবলেট আমরা জানি সাপ্রেসিভ ডোজ নরমালি 4টা ট্যাবলেট দিই আমরা, মানে 200 বা 250 মাইক্রোগ্রাম। এখন যখন বেশি দিলে হাইপারথাইরয়েডিজম হয়ে যায় কিনা, এই জন্য অনেক সময় T4টা দেখতে হয়। আর টিএসএইচটা দেখি যে তার সাপ্রেসিভ ডোজে আছে কিনা, 0.1 এর কম রাখতে হয়। এই জন্য মানে হচ্ছে আমরা তাইলে কি
আমার মনে রাখতে হবে ইনভেস্টিগেশনের ফলো আপের ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম টিজি, আল্ট্রাসোনোগ্রাফি আর টিএসএইচ। এই তিনটা মনে রাখেন। ডায়াগনস্টিক স্ক্যান আমরা আসলেই যত্রতত্র করি না, কারণ এই স্ক্যান মানে রেডিও অ্যাক্টিভ একটা পার্টিকেল দিব বডিতে, তার এটা প্রয়োজন হইলে আমরা অনেক সময় করি। টিজি, আল্ট্রাসাউন্ড, নেক আল্ট্রাসাউন্ড, সেরাম টিএসএইচ, টি4, এইগুলো হচ্ছে ফলো আপের ইনভেস্টিগেশন, এই তিনটা। এখন টিএসএইচ লেভেল, এটা বলা হয় টিএসএইচ লেভেল, আমরা সাপ্রেশন। এখন যেই রোগীগুলাকে লো রিস্কে ছিল, আমরা কোনো অ্যাবলাশনও দেইনি, তাকে কি আমার সাপ্রেসিভ ডোজে রাখতে হবে? এখানে বলছে নো রিসিভড রেডিও রেমনেন্ট অ্যাবলাশন, ডু নট রিকোয়ার সাপ্রেশন, তার কোনো সাপ্রেশন দরকার নেই। এই যে আমরা অনেক সময় আমরা জানি, আমরাও করি কিন্তু অনেক সময় সাপ্রেসিভ ডোজে দেই, এটা কিন্তু আইডিয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় সাপ্রেসিভ রাখতে হয় না। তাকে যদি আমরা কমপ্লিটলি এক্সারসাইজ করে দিতে পারি, তার সমস্যা নয়, তাকে হরমোন শুধু শুধু বেশি খাওয়ায় লাভ নেই, তার বডিতে যা দরকার সেটা। তবে আমরা সাপ্রেসিভ এটা প্র্যাকটিস করি এটা। এখন যদি আমরা রেডিও রেমনেন্ট অ্যাবলাশন করি এবং টিএসএইচ শুড বি বিলো 0.1 মিলি ইউনিট পার লিটার, মানে তাকে 0.1 এর কম সারা জীবন এটা রাখতে হবে, এটা আমরা চেষ্টা করি। এখন এই যে দেখেন প্রগনোসিস যে আমরা করি, যখন ফলো আপে আসবে, ফলো আপে আসার পরে, ফলো আপে কখন আসে এটা কিন্তু বইয়ে যে আমরা কিছুদিন পর পর আমরা বললাম এটা না। একটা আইডিয়াল সার্জারি, আইডিয়াল রেডিও এডেন অ্যাবলাশনের পরে আমরা রোগীকে ফলো আপ করতে বলি 9 থেকে 12 মাস পরে, মানে নিয়ার অ্যাবাউট 1 বছরের কাছাকাছি, আফটার টোটাল থাইরয়েডেক্টমি এবং কমপ্লিট রিসেকশন এবং রেডিও এডেন অ্যাবলাশনের পরে আমরা 9 থেকে 12 মাস পরে আসতে বলি। এটা হচ্ছে যে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন আছে, তাদের স্ট্যান্ডার্ড গাইডলাইনে এটা বলা হয়েছে। এবং এই সময় আমরা কিছু পরীক্ষা করি, ওই যে আগের পরীক্ষাগুলো বললাম, সেরাম টিএসএ, এই টিজি, সেরাম টিজি, নেক আল্ট্রাসাউন্ড, আর হচ্ছে আমি এই টিএসএইচও দেখি অনেক সময়। এটা এগুলো আমরা যখন করি, আমরা যখন পাবো মেইন কিন্তু মার্কার হচ্ছে টিজি, বারবার বলতেছি মেইন মার্কার হচ্ছে টিজি। এটা আমরা কি তিনটা রেসপন্স আমরা ভাগ করি। যখন 9 থেকে 12 মাস পরে রোগীকে আমরা আসবে ফলো আপ করব, রোগীর রেসপন্সটা কেমন, যে আমরা চিকিৎসা যা দিছি সে কি ভালো আছে, রোগীকে মাঝামাঝি আছে, না রোগীকে আমার মনোপুত আমার রেজাল্ট আমি পাই নাই। এখন ভালো আমি কখন পাবো? যখন টিজি লেভেলটা লেস